সাহিত্য সমাহার বাংলা গল্পের ঠেক। সাহিত্য সমাহারে আপনারা শুনছিলেন দেবাঞ্জন মুখোপাধ্যায়ের উপন্যাস অপ্রকাশিত ছবি। আজ উপন্যাসের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। প্রথম পর্বে আপনারা শুনেছেন রেললাইন থেকে কুড়িয়ে পাওয়া একটি মেমোরি কার্ড কালু দিয়েছিল বুঁদেকে। সেই মেমোরি কার্ডে থাকা ভিডিও দেখে ভয় পেয়ে যায় সে। কি ছিল সেই মেমোরি কার্ডে? সেই দিন রাতেই থানা থেকে বাড়ি ফেরার পথে আশ্চর্যজনকভাবে খুন হয়ে যায় বুঁদে। স্থানীয় এমএলএ রাজেন সাঁতরা বলছেন বুঁদে নাকি পার্টি করত এবং বিরোধীদের হাতেই নাকি সে খুন হয়েছে। সত্যি কি তাই? অন্যদিকে ফ্রিল্যান্স ফটোগ্রাফার দেবজিৎ রহস্যজনকভাবে মারা যান ট্রেন থেকে পড়ে গিয়ে। সেটা কি খুন নাকি আত্মহত্যা করেছিল দেবজিৎ? রাজদীপ আসেন এক সিবিআই অফিসার কিংশুক রায়ের কাছে বন্ধু দেবজিতের মৃত্যু রহস্য উদ্ঘাটনে তাঁর সাহায্য চাইতে। ক্রমে ঘটনা পরম্পরায় জড়িয়ে পড়েন রাজদীপের বন্ধু অন্য দুই সাংবাদিক সন্দীপ এবং শর্মিষ্ঠা। স্থানীয় চায়ের দোকানের আলোচনায় কিংশুক জানতে পারেন দেবজিতের মৃত্যুর দিন স্থানীয় পার্টি কর্মীদের তার মৃতদেহের আশেপাশে দেখা গিয়েছিল। মৃত্যুর পর দেবজিৎকে 11 বার কলই বা করল কে? দেবজিতের পকেটে ঘাটশিলার টিকিটই বা পাওয়া গেল কেন? শুনতে থাকুন দেবাঞ্জন মুখোপাধ্যায়ের কলমে অপ্রকাশিত ছবি দ্বিতীয় তথা অন্তিম পর্ব। ট্রেনটা ঝাড়গ্রাম পেরোতেই চারপাশের দৃশ্যগুলো অদ্ভুতভাবে বদলে যেতে দেখে অবাক লাগছিল রাজদীপের। পেশাগত কারণে শহর আর দেশের বিভিন্ন প্রান্তে ঘুরতে হলেও ঘরের থেকে সামান্য দূরত্বে এই জগৎটা তাঁর দেখা হয়নি। কিছুক্ষণের জন্য কঠিন বাস্তবের জমিটা থেকে একটু দূরে সরে গিয়েছিলেন রাজদীপ। আবার বাস্তবে ফিরলেন কিংশুক রায়ের কথা। বুঝলে রাজদীপ, একটা সময় ছিল যখন শীতে এই ঘাটশিলার আশেপাশের এলাকাগুলো বাঙালি টুরিস্টে গমগম করত। সিকিম, দার্জিলিং তখনও যাদের পকেটের নাগালের বাইরে ছিল তাদের জন্য এই সিংভূমি ছিল হাওয়া বদলের স্পট। আজ এখানকার হাওয়া একেবারেই বদলে গেছে। অনেক বছর আগে কলেজের বন্ধুদের সাথে একবার এসেছিলাম এখানে বেড়াতে। ভেবেও খারাপ লাগছে যে এতকাল বাদে আসছি একেবারে অন্য কারণে। ট্রেন যত এগোচ্ছে ততই পরিষ্কার হয়ে উঠছে পাহাড়গুলোর বিশাল চেহারা। এই এলাকাগুলো মাওবাদীদের ঘাঁটি হয়ে ওঠার অন্যতম কারণ যে এই ঘন জঙ্গলই, সেটা বেশ বোঝা যায়। গা ঢাকা দেওয়া সহজ, আবার ওই উচ্চতায় ঝোপঝাড়ের আড়াল থেকে নিচে বিভিন্ন গতিবিধির উপর নজর রাখাও সহজ। এরকমই কোনো একটা জায়গাতে দেবজিৎ সন্ধান পেয়েছিল মাওবাদীদের ডেরার। আর সেই কারণেই কি ট্রেনটা ঘাটশিলা পৌঁছতেই কামরা প্রায় ফাঁকা হয়ে এলো। আজ শনিবার, কিন্তু ট্রেন থেকে যারা নামলো তাদের মধ্যে কেউই উইকেন্ডের ট্যুর পার্টি নয়, বেশিরভাগই স্থানীয় বাসিন্দা। হিসেব মতো ওদেরও ঘাটশিলাতেই নামার কথা, কিন্তু কিংশুক রায় টিকিট কেটেছেন ঘাটশিলার পরবর্তী স্টেশন গালুডির। ঘাটশিলা থেকে গালুডির দূরত্ব প্রায় 15 মিনিট। আর এই জায়গাটা পাহাড়ের আরও কাছাকাছি, আরও নিরিবিলি। প্ল্যাটফর্ম থেকে নেমে রেল লাইন পেরিয়ে রাস্তা দিয়ে যেতে যেতে রাজদীপের মনে হলো অনুন্নয়নের যে অভিযোগ থেকে মাওবাদ নামক বিপ্লবের সূত্রপাতে দেশে, সেটা মোটেই বানানো কথা নয়। এখানে অনুন্নয়ন একেবারে কঠিন বাস্তব। রাস্তাটা লেভেল ক্রসিংয়ের পর থেকেই শুরু হয়েছে, আর তার একধারে কয়েকটা অটোরিকশা দাঁড়িয়ে। একমাত্র এই অটোকেই এখানকার একমাত্র আধুনিকতার চিহ্ন বলে মনে হলো রাজদীপের। রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে যে কয়েকটা বাড়ি চোখে পড়ল তার কোনোটারই বয়স 70-80 বছরের কম নয় বোধ হয়। সবকটারই একেবারে জীর্ণ দশা, বেশিরভাগই খালি। অন্তত দেওয়াল, কার্নিশ, জানালার ধার দিয়ে গজে ওঠা বুনো গাছ আর শিকড় বাকড় দেখে তাই মনে হয়। একটা অটো পিছন থেকে ওদের পাশে এসে দাঁড়ালো।
নমস্কার। আপনারা হাইওয়ে লজে উঠেছেন তো? আমি লজ থেকেই আসছি। আর বলবেন না মশাই, আমাদের গাড়িটা আবার অ্যাক্সিডেন্ট করেছে, তাই এই অটো নিয়েই। কিংসুক আর কথা বাড়ালেন না, উঠে পড়লেন অটোতে। অনেকটা এগিয়ে গিয়ে অটোটা একটা মাঠের সামনে দাঁড়ালেন। মাঠটা রাস্তার ডান দিকে, আর তার ঠিক উল্টো দিকে রাস্তার বাঁ ধারে একটা বিরাট লোহার গেট। নীল রঙের গেটে লেখা হাইওয়ে লজ। অটোওয়ালা দুবার হর্ন দিতেই গেটটা খুলে গেল। এতক্ষণ স্টেশন আর রাস্তার দুধারের ছবি দেখে এলাকার যে পরিবেশ তিনি বুঝেছেন, সেই পরিবেশে এমন একটা প্রাসাদোপম বাড়ি বেশ বেমানান মনে হলো রাজদীপের। লোহার গেটের পর যে বাঁধানো রাস্তা দিয়ে অটোটা এলো, তার দুপাশে বাগান, নানা রকম গাছ সেখানে। অটোটা একেবারে একটা কাঁচের দরজার সামনে এসে দাঁড়িয়েছে। এই হলো হাইওয়ে লজ। তা একটু অসুবিধেই হলো আপনাদের, হ্যাঁ? কিছু যেন মনে করবেন না। কিংসুক রায় কোনো জবাব দিলেন না। কাছের দরজা ঠেলে ওরা ভেতরে ঢুকলেন। এটা রিসেপশন। রেজিস্টারে সই করতে করতে কিংসুক রায় বললেন, আমাদের বিকেলে হিন্দুস্তান কপারে কাজ আছে, তারপর একটু সাইট সিইং করতে চাই। কাছাকাছি দেখবার কি আছে? রুমে ট্রাভেল গাইড আছে, ওতে লোকাল স্পটগুলোর ডিটেলসটা পাবে। আমরা সাইট সিইংয়ের জন্য গাড়ির ব্যবস্থা করে দিই আর কি। আমাদের নিজস্ব গাড়ি। সেটা কি সম্ভব হবে? আপনাদের যে গাড়ি খারাপ বলছিলেন। তাতে কি, অন্য গাড়ি বলে দেবো খন? আপনারা কখন বেরোবেন বলুন না। এখন তো সবে 10:30। রুমে যাই, পরে জানাচ্ছি। রাজ্যের শাসক দলের হেডকোয়ার্টারের প্রধান সম্পাদকের প্রেস কনফারেন্সে উপচে পড়া ভিড়। গতকাল ভোগপুরের রাজনৈতিক সংঘর্ষের পর গোটা ব্যাপারটার গুরুত্ব বেড়ে গিয়েছে কয়েক গুণ। দিন দুয়েক আগেই সিআইডি তল্লাশি করে অনেক রাজনৈতিক কর্মীকে গ্রেফতার করেছে, আর তাদের জেরা করে বিভিন্ন গোপন ডেরা থেকে প্রচুর বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। আর ধরা পড়া কর্মীদের বেশিরভাগই শাসক দলের সদস্য হওয়ায় রাজ্যের আইন শৃঙ্খলার অবস্থা আর সন্ত্রাসের প্রশ্নে বেশ কিছুটা বেকায়দায় পড়েছে প্রশাসন। অগত্যা শাসক দলের ভাবমূর্তি বাঁচাতে ড্যামেজ কন্ট্রোলে নামতে হয়েছে প্রধান সম্পাদক তপন গুহকে। গত 15 মিনিটে বিভিন্ন দিক থেকে উড়ে আসা প্রশ্নের মিসাইল সামলাচ্ছেন তিনি। যাদের অ্যারেস্ট করা হয়েছে তারা কোনোভাবেই দলের সঙ্গে যুক্ত নয়। আমাদের পার্টি কোনো অ্যান্টি সোশ্যাল এলিমেন্টকে জায়গা দেয় না। অনেক আগেই ওদের বহিষ্কার করেছে। ওরা এখন বিরোধী দলের লোক। আমরা বলছি, বিরোধী দলনেতাকে আপনাদের প্রশ্ন করা উচিত। শর্মিষ্ঠার মনে হলো দেবজিতের ব্যাপারটা এখানে তোলা উচিত। নামি ইংরাজি কাগজের সাংবাদিক বলে যে কোনো প্রেস কনফারেন্সে সাধারণত সামনের দিকেই বসার সুযোগ হয় ওর। আজও তাই হয়েছে, আর সেই কারণেই ওর পক্ষেই উঠে দাঁড়িয়ে প্রশ্নটা করা সহজ হলো। তপনবাবু, কিছুদিন আগেই ভোগপুর অঞ্চলে আরেকটা ট্র্যাজেডি ঘটে গেছে। একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফার রহস্যজনকভাবে মারা গেছে। তার মৃত্যুর পেছনেও রাজনৈতিক উদ্দেশ্য ছিল এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। স্থানীয় মানুষের বক্তব্য, আপনাদের দলের কিছু কর্মীকে ফটোগ্রাফারের মৃতদেহের আশেপাশে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল দেহ ময়নাতদন্তে না যাওয়া পর্যন্ত। এ ব্যাপারে আপনি কি বলবেন? আপনি যে ঘটনার কথা বলতে চাইছেন সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, কিন্তু ওই ঘটনার সঙ্গে রাজনীতি জড়িত এমন কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়। পুলিশ পরিষ্কার জানিয়েছে ওটা একটা অ্যাক্সিডেন্ট। কিন্তু এলাকার মানুষ স্পষ্ট বলেছেন ওই দিন স্পটে যারা ছিল তারা সবাই আপনাদেরই দলের কর্মী। সেটার কি কারণ বলে আপনার মনে হয়? আমরা মানুষের সাথে, মানুষের পাশে বিপদে আপদে সঙ্গে থেকে রাজনীতি করি। একটা দুর্ঘটনা ঘটে গেছে, তাই কর্মীরা ছুটে গিয়েছিল সাহায্য করার উদ্দেশ্যে। বিপদে মানুষের পাশে দাঁড়ানোটাই তো ধর্ম। তারা তাদের কর্তব্য পালন করেছে। আপনার প্রশ্নের মধ্যে লুকোনো প্রশ্নটা খুব স্পষ্ট। কেন আমাদের দলের লোকেদেরই শুধু দেখা গেল, তাই তো? উত্তরটা খুব সহজ। এই ঘটনায় প্রমাণ করে কারা সত্যিকারের মানুষের কথা ভাবে আর কারা মানুষের আবেগ নিয়ে খেলা করে। মুখে বড় বড় কথা বলে যারা, মানুষের জন্য লড়াই করার কথা বলে যারা, মানুষের বিপদের সময় তাদের দেখা পাওয়া যায় না। শর্মিষ্ঠা বসে পড়ল। তার আর কিচ্ছু জিজ্ঞাসা করেননি।
প্রশ্নের যে উত্তর সে পেল তা যে খুব গুরুত্বপূর্ণ তা নয়, কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ঘটনাটা নিয়ে এতদিন তেমন হইচই হয়নি, একদিন একটা টিভি শোতে সেটার প্রসঙ্গ উঠতেই সেটাকে এতটা গুরুত্ব দেওয়া। তপন গুহ ওর প্রশ্নটাকে তাচ্ছিল্য করতে পারতেন, উড়িয়ে দিতেও পারতেন, ঠিক যেভাবে উড়িয়ে দেন এবং আজও দিচ্ছেন নানা প্রশ্ন। কিন্তু ওর প্রশ্নের উত্তরটা যেভাবে সুন্দর করে গুছিয়ে দিলেন তাতে অনুমান করা যায় ব্যাপারটা নিয়ে দলের ভিতরে একটা আলোচনা হয়েছে। কেন? একটা সম্পূর্ণ মানুষের নজর এড়িয়ে যাওয়া ঘটনাকে এত গুরুত্ব দেওয়ার কারণ কি হতে পারে? শর্মিষ্ঠা উঠে পড়ল, আরও অনেকেই উঠে পড়েছে, কারণ এখন শাসক দলের আগামী কয়েকদিনের রাজনৈতিক কর্মসূচির ফিরিস্তি দেওয়া হচ্ছে। এর জন্য বসে থাকার কোনো মানে হয় না। বাংলা বার্তা টিভির সামনে ভয়েস রেকর্ডার ধরলে বিকেলে আরামসে পুরো ফিরিস্তিটা পাওয়া যাবে। তার চেয়ে বরং আজকের প্রেস কনফারেন্সটা নিয়ে একটা অ্যানালিটিক্যাল স্টোরি করায় মন দেওয়া ভালো। বেরিয়ে এলো শর্মিষ্ঠা। প্রচণ্ড গরম বাইরে, রাস্তার দিকে তাকানো যায় না খালি চোখে। কালবৈশাখীর কোনো নামগন্ধ নেই। শর্মিষ্ঠা একটা ট্যাক্সি ধরল, গন্তব্য অফিস। শাওয়ারে স্নান আর তারপর ঠান্ডা ম্যাঙ্গো জুসে গলা ভিজিয়ে 3 ঘন্টার রেলযাত্রার ক্লান্তিটা অনেকটা কাটল রাজদীপ্তের। গরম যে কি প্রচণ্ড সেটা বারান্দায় যাওয়ার কালো কাঁচের দরজা খুলে বাইরে তাকালে বেশ বোঝা যায়। কিংশুক রায় ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিলেন। রাজদীপের মাথায় কিছুক্ষণ হলো কয়েকটা প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করেছে। কয়েকটা প্রশ্ন ছিল স্যার। ছিল মানে? এখন আর নেই? না, এখনো আছে। উত্তরগুলো খোঁজার চেষ্টা করছিলাম। কোনোটার উত্তর পেয়েছি মনে হচ্ছে, 2-1টার পাইনি। শোনা যাক। ক্রাইম বিট রিপোর্টারদের ফেস করি না বহুদিন, একটু পুরনো মেমোরি জেগে উঠুক। প্রথম প্রশ্নটা হচ্ছে, আমরা ঘাটশিলায় না নেমে এখানে নামলাম কেন? দ্বিতীয় প্রশ্ন, স্টেশন পার করে রাস্তা দিয়ে হেঁটে আসার সময় ম্যানেজার ভদ্রলোককে আমি এক ঝলক দেখেছিলাম, ওর ডাকও শুনেছিলাম, কিন্তু একটু অন্যমনস্ক ছিলাম বলে তখন ঠিক বুঝতে পারিনি। ও যখন বলল সেই কথা আমার মনে পড়ল। এখন আমার প্রশ্ন হলো, আপনিও কি খেয়াল করেননি, নাকি ইচ্ছাকৃতভাবেই ওকে ওভারলুক করেছিলেন? আর তৃতীয় প্রশ্ন হলো, আমরা যতই অন্য কাজের ছুতো করি, এই গরমে আমাদের এখানে আসার ব্যাপারটা নিয়ে কি কেউ কোনো রকম সন্দেহ করতে পারে? আসার সময় দেখছিলাম স্থানীয় লোকেরা কেমন অবাক হয়ে তাকাচ্ছে আমাদের দিকে। বাবা, অনেক প্রশ্ন তো। ঠিক আছে, এক এক করে উত্তর দিই। প্রথমত, আমরা যতই সতর্ক থাকি না কেন সাবধানের মান নেই। যে ঘটনার জন্য আমাদের এই মিশন সেটা যথেষ্ট গোলমেলে। যা সন্দেহ করছি তাই যদি হয় তাহলে আমাদের ওপর কেউ নজর রাখতে পারে, এই সম্ভাবনাকে একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। আমরা ঘাটশিলায় নামলে হয়তো কারোর নজরে পড়তে পারতাম, তাই আরেকটু নিরিবিলিতে এলাম। এবার তোমার দ্বিতীয় প্রশ্নের জবাব দেই। সন্দেহ ঠিকই করেছ। আমিও দেখেছিলাম অটো ড্রাইভারটাকে, আর ডেলিভারিটলি ইগনোর করছিলাম, কারণ চাইছিলাম না যে আমরা কোথায় উঠেছি সেটাই সবাই জানুক। কাল রাতে যখন নেট থেকে এখানকার নাম্বার নিয়ে যোগাযোগ করি, এরা হেঁটে আসার ডিরেকশন দিয়েছিল। দেখলি তো, তেমন কিছু দূরত্ব নয়, তাই হাঁটতে শুরু করেছিলাম। কিন্তু লোকটা নাছোড়বান্দার মতো ধাওয়া করে এসে সব গুবলেট করে দিল। একেবারে আননোন টেরিটরি, তার উপরে ভয়ঙ্কর বিপজ্জনক। কে কোথায় ঘাপটি মেরে ওয়াচ রাখছে জানি না। ঘাড় ঘুরিয়ে বেশি পিছন ফিরে তাকানোটাও মুশকিল, তাতে আবার মনে হতে পারে যে ভয় পাচ্ছি। তাই যতটা সম্ভব নির্লিপ্ত থাকার চেষ্টা করা আর কি। আর তোমার তৃতীয় প্রশ্নের উত্তর হলো, কেউ সন্দেহ করলেও কিচ্ছু করার নেই, আসতে আমাদের হতোই।
আর দেবজিতের ওই অটো ড্রাইভারকে ধরতে হতোই। সেটা তো কলকাতায় বসে সম্ভব হতো না। বুঝলাম স্যার, চলুন বেরোনো যাক তবে। ওদের নামতে দেখেই রিসেপশনের ভদ্রলোক এগিয়ে এলেন। সব ব্যবস্থা ঠিক আছে তো? গাড়ি বলে দেবো নাকি? এবেলা থাক, যা প্রচন্ড রোদ, কাল ভোরবেলা বরং বেরোনো যাবে। আপনাদের তো HCL-এ কাজ আছে বললেন বিকেলে, তাহলে ওই দুপুর নাগাদ গাড়ি বলি। ওখানকার কাজ সেরে ফেরার সময় এই সুবর্ণরেখা ব্যারেজ আর সানসেট পয়েন্টটা দেখে নিতে পারবেন। তা এখন তো বেলা বড়, অনেকটা সময় পাবেন। আপনাকে একটা অন্য কথা জিজ্ঞাসা করার আছে। আমাদের একটু জরুরি কাজ পড়ে গেছে ঘাটশিলাতে, এখনই যেতে হবে। আচ্ছা, আসবার সময় হাইওয়ের ধারে কিছু অটো দাঁড়িয়ে আছে দেখলাম, ওগুলো ঘাটশিলা যায়? হ্যাঁ তা যায়, কিন্তু গাড়ি থাকতে বাইরের অটো নিয়ে একটু তাড়া আছে বুঝলেন। লজের লোহার গেটের বাইরে এসেই তিনি রাজদীপকে আস্তে আস্তে বললেন, রাজদীপ, ওই অটোওয়ালার নাম্বারটা বের করো। আমি এগিয়ে গিয়ে মোড়ে দাঁড়াচ্ছি, তুমি এখানেই দাঁড়াও। আমি মোড়ে পৌঁছে তোমাকে মিসড কল দেব, তারপর তুমি এই নাম্বারে ফোন করবে। যদি রিসিভ করে, কথা বলার দরকার নেই, কেটে দেবে। যদি আমি দেখি ওখানে দাঁড়ানো কোনো অটো ড্রাইভারের ফোন বাজলো, তোমাকে আর একটা মিসড কল দেব, তুমি চলে এসো। ওকে? ওকে। নির্দেশটা জলের মতো সহজ করে বুঝিয়ে দিয়ে কিংসুক রায় মোড়ের দিকে এগিয়ে গেলেন। লজের উল্টো দিকের মাঠটা যেন রোদে ঝলসানো বিশাল একটা চাতাল, একটা গরু ছাগলের অবধি দেখানি। মোড়ের মাথায় পৌঁছে দেখলেন 4টে অটো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কিংসুক রায় পকেট থেকে মোবাইলটা বার করে রাজদীপকে মিসড কল দিলেন। কয়েক সেকেন্ড পরেই তিনি টের পেলেন কাছাকাছির মধ্যেই কারোর একটা মোবাইল বাজছে। চারপাশে ভালো করে লক্ষ্য করলেন কিংসুক। ফোনটা বাজছে, কিন্তু কেউ তুলছে না। মোবাইলের শব্দটা অনুসরণ করে তিনি একটা একটা করে অটোকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছেন। ঠিক এমন সময় তাঁর সামনের একটা কচুরি জিলিপির দোকান থেকে একজন বেশ বড় সড়ো চেহারার মাঝবয়সী লোক দ্রুত বেরিয়ে এসে 4 নম্বর অটোটার দিকে এগিয়ে গেল। হ্যালো হ্যালো বার দুয়েক বেশ জোরে চেঁচিয়ে মোবাইলের স্ক্রিনের দিকে চেয়ে রইল লোকটা। ভ্রু দুটো যেন কুঁচকে আছে তার, কিছু যেন ভাবছে। কিংসুক রায় দ্বিতীয় মিসড কল দিলেন রাজদীপকে। হিন্দুস্তান কপার যাবেন? লোকটা খানিকক্ষণ অদ্ভুতভাবে চেয়ে রইল রাজদীপের দিকে, তারপর ওদের বসার জন্য ইশারা করল। সিটে বসে রাজদীপও ভালো করে জরিপ করে নিল অটো ড্রাইভারকে। ওইভাবে তাকিয়েছিল কেন লোকটা? লোকটার চোখে মুখে বেশ একটা বুদ্ধির ছাপ আছে। পরনে পরিপাটি জামা কাপড়, মাথায় কাঁচা পাকা চুল যত্ন করে আঁচড়ানো, দাড়ি কামানো, চোখে নতুন মডেলের চশমা। সব মিলিয়ে ভদ্রলোকই বলা চলে। মনোজের কাছে সেদিন ব্যাপারটা জানার পর থেকেই রাজদীপের একটু সন্দেহ হচ্ছিল কিভাবে দেবজিতের মতো একটা ছেলে, যে একেবারেই মিশুকে স্বভাবের নয়, তার সঙ্গে ভিন রাজ্যের একজন অটোওয়ালার এত ভালো র্যাপো হতে পারে। ভদ্রলোকের চেহারা আর চোখের চাহনি দেখে সে প্রশ্নের উত্তর তিনি পেয়ে গেলেন। রিজার্ভে যাব, কিন্তু ফ্যাক্টরিতে অল্প সময়ের একটা কাজ আছে, তারপর আপনার গাড়িতেই লজে ফিরব। একটু ওয়েট করতে হবে, টাকা নিয়ে ভাববেন না। ভদ্রলোক কোনো জবাব দিলেন না, শুধু পিছন ফিরে আর একবার ওদের দুজনকে একটু দেখে নিলেন, তারপর স্টার্ট দিলেন অটোতে। কিছু দূর যাওয়ার পর প্রথম মুখ খুললেন তিনি। সাইট সিং করবেন না? আমি কিন্তু লোকাল সাইট সিং করাই। এই গরমে আর কোথায় সাইট সিংয়ে যাব? বিকেলের দিকে একবার ব্যারেজটা আর ওই সানসেট পয়েন্টে যাওয়ার ইচ্ছে আছে, আপনি নিয়ে যাবেন? ঠিক আছে, সময় বলে দেবেন, সেই অনুযায়ী পৌঁছে যাব। আপনারা হাইওয়ে লজে উঠেছেন তো? অবশ্য এদিকে আর হোটেলই বা কোথায়? রাজদীপ খুব মন দিয়ে লক্ষ্য করছিল ভদ্রলোকের কথা বলার ধরনটা। ভদ্রলোকের যে শুধু চোখে মুখেই একটা বুদ্ধির ছাপ আছে তাই নয়, কথাবার্তাও বেশ গোছানো। এরকম একটা অনুন্নত জায়গায় একটা অটো ড্রাইভারের থেকে এটা আশা করা যায় না। রাজদীপের মনে হলো
এই অটো ড্রাইভার ভদ্রলোক আর 5টা সমগোত্রীয় লোকের থেকে ধারে আর ভারে অনেকটাই আলাদা। যাওয়ার পথে ফুলডুংরিটা ঘুরে যেতে পারেন। ব্যারেজে যে কারণে যেতে চাইছেন সেটা ফুলডুংরিতেও হতে পারে। কথাটা ভদ্রলোক বলেছেন একেবারে ভাবলেশীনভাবে, কিন্তু তাঁর কথার ধার এমন যে রাজদীপের মনে হলো একটি তলোয়ার এসে পড়ল ওর ঘাড়ে। লুকিং গ্লাসে দেখলেন পাশে বসা প্রাক্তন সিবিআই অফিসারের চোখে মুখে বিস্ময়ের স্পষ্ট ছাপ। মানে আপনারা তো HCL এ কাজে আসেননি, সাইট সিংয়েও আসেননি, এসেছেন আমার সাথে দেখা করতে বা জেরা করতে। তাই বলছিলাম সেই কাজটার জন্যে ফুলডুংরির নিরিবিলি পরিবেশটাই ভালো। ব্যারেজের দিকটায় বিকেলে প্রায়ই বিভিন্ন স্কুলের বাচ্চা কাচ্চারা আসে এক্সকারশনে, সেখানে বিশেষ সুবিধে হবে না। এবার রাজদীপ চাইলেন কিংসুক রায়ের দিকে। উনি যে যথেষ্ট চমকে গিয়েছেন এই কথায় সেটা বোঝার জন্য প্রাপ্তবয়স্ক হতে হয় না, তবে সেটা তিনি সামলে নিলেন দ্রুত। আপনি যখন সবই জানেন তখন আর নিরিবিলি খোঁজার দরকার কি, এখানেই কথা হোক। ভদ্রলোক এবার অটোটা রাস্তার পাশে দাঁড় করালেন, তারপর পিছন ফিরে ওদের দুজনকে হাত জোর করে নমস্কার জানিয়ে বললেন, নমস্কার, আমার নাম অশোক দত্ত। আপনারা দুজন আসবেন সেটা জানতাম না, তবে এই দাদা যে আসতে পারেন সেটা জানতাম। আমাকে দেবজিৎ বাবু বলেও ছিলেন, ছবিও দিয়েছিলেন, তাই তো এক ঝলকেই চিনলাম। শেষ কথাগুলো অশোকবাবু বললেন রাজদীপের দিকে চেয়ে। রাজদীপের কাছে এটা বিরাট একটা ধাক্কা। দেবজিৎ তার মানে এটাও বুঝেছিল যে ওর বিপদ হলে আমি এগিয়ে আসবো সাহায্য করতে, প্রয়োজনে অনুসন্ধান করব, অথচ কোনো কথাই স্পষ্ট করে আমাকে জানায়নি। চলুন ফুলডুংরি যাই, আমাকে তো করে খেতে হয়। এই এলাকা খুব বিপজ্জনক এখন। রাস্তায় অটো থামিয়ে কথা বলছি দেখলে অনেকে অনেক কিছু মনে করতে পারে, আমাদের কারোর জন্যেই সেটা ভালো হবে না। ফুলডুংরি তো স্পট, ওখানে গেলে কেউ সন্দেহ করবে না। হ্যাঁ, আপনি হয়তো ভাবছেন এত কিছু জানা সত্ত্বেও কেন চুপচাপ ছিলাম, কেন আপনার সাথে যোগাযোগ করলাম না এতদিন। তার কারণ ছিল, এই যে দেখছেন রাস্তার দুধারে ঝোপঝাড় আর মাঝে মাঝে কিছু লোকাল লোক, এর মধ্যে কার যে কি পরিচয় বোঝা মুশকিল। এই যে আপনাদের নিয়ে চলেছি, হয়তো কয়েক জোড়া চোখ আমাদের ফলো করছে। আমার উপর হয়তো সেই ঘটনার পর থেকেই ওরা নজর রাখছে। তাই ঘটনার পরই আমি কারোর সাথে যোগাযোগ করছি দেখলে বিপদ হতে পারে, তাই চুপ করে থাকতে হয়েছে। কোন ঘটনা? যে ঘটনার কথা আপনারা জানতে এসেছেন সে ঘটনা এইসবের মূলে। বলবো, সবই বলবো, কোনো কিছুই গোপন করব না। সত্যি কথা বলতে কি, আমিও বলতে চাই, কিন্তু অসুবিধে ছিল। আজকাল ব্যাপারটা নিয়ে ভাবলে মনে হয় সেদিন দেবজিৎ বাবুর দুঃসাহসে আশকারা না দিলেই বোধহয় ভালো করতাম, তাতে অন্তত ওর প্রাণটা বাঁচত। ওর এই পরিণতির জন্যে আমিও তো কিছুটা দায়ী। কিছুটা চলার পর অশোকবাবু একটা জংলা জায়গায় অটোটা দাঁড় করালেন। সামনেই একটা বিরাট এবড়ো খেবড়ো খাড়া রাস্তা উঠে গিয়েছে। কিংসুক রায় রাস্তায় নেমে চারপাশটা দেখে নিলেন। এত বছর পরে চেহারা বিন্দুমাত্র পাল্টায়নি দেখছি, বরং আরো খারাপই হয়েছে। অশোকবাবু অটোর মধ্যে ঢুকে বসলেন, তারপর রাজদীপকে চাপা গলায় বললেন, শুনুন, আমি এখানেই বসবো, আপনারা উঠবেন, তারপর আমাকে ডাকবেন। আমি কিছুতেই উঠতে চাইব না, আপনারা খুব জোরাজুরি করবেন, তারপরে উঠব। রাজদীপ বুঝলেন অশোকবাবুর প্ল্যানটা। অটো ড্রাইভারও ট্যুরিস্টদের সঙ্গে উপরে উঠছে, এটা কেউ দেখলে সন্দেহ করতে পারে, তাই এই নাটক। প্ল্যান অনুযায়ী কাজ করলেন ওরা। রেলিংবিহীন এই খাড়া রাস্তা বেয়ে ওপরে উঠতে প্রায় 5 মিনিট লাগলো। গরমে চোখ মুখ যেন ঝলসে যাচ্ছে।
তাপ এমন যে মনে হচ্ছে যেন সেঁক দিচ্ছেন ন্যাকড়া দিয়ে। দাদা, আরে ও দাদা, আরে ওপরে আসুন। আরে না না দাদা, আপনারা ঘুরে আসুন। ओ भाई साहब, ऊपर आइए ऊपर आइए। अरे कोई बात नहीं है, आ जाइए आ जाइए। কিংসুক রায় বাংলার বদলে হিন্দিতে কথা শুরু করলেন। শেষমেশ একসাথে 3 জন গিয়ে পৌঁছলেন ফুলডুংরির মাথায়। বিশাল চাতালটার মাঝামাঝি একটা শিবলিঙ্গ বসানো আছে। চাতালের এক কোণায় একটা বড় গাছের বেশ ঘন ছায়া। ওরা সেই ছায়ার তলায় গিয়ে বসলেন। অশোকবাবু মোবাইলের বোতাম টিপতে টিপতে বললেন, মোবাইলগুলো সব অফ করে দিন, অথবা ওই সাইলেন্ট করুন। হ্যাঁ, করেছি। আপনি ওরা নজর রাখছে বলে যাদের কথা বোঝাতে চাইছেন ঠিক বুঝে থাকলে এই ফুলডুংরিও তো তাদের ডেরা। বছরখানেক আগেই তো একটা এনকাউন্টার হয়ে গেছে এখানে, 2 জন স্কোয়াড মেম্বার মারা গেছে ফোর্সের হাতে। তাহলে এত গোপন কথাবার্তার জন্য এই জায়গাটা সেফ কিভাবে? ঠিকই বলেছেন, তবে 3-4 আগেই এই এলাকায় আর একটা অপারেশন হয়ে গেছে। এখন এই দিকটায় বিপদের ভয় ততটা নেই, তবু সাবধানতা দরকার। খোঁচর আছে বলছেন? থাকাটা অসম্ভব নয়। বেশ, এবার তাহলে কাজের কথায় আসা যাক। আপনি শুরু করুন। কোনো কিছু গোপন করবেন বলে মনে হয় না, তবে ভালো করে সব মনে করে করে বলবেন। হ্যাঁ, আপনার বয়ান এই অনুসন্ধানের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ সেটা বুঝতে পারছেন নিশ্চয়ই। হ্যাঁ, দেবজিৎ বাবু এখানে প্রথম আসেন গত নভেম্বরে। আপনারা যেখানে উঠেছেন সেই লজেই উনিও উঠেছিলেন। আমি তখন ওদের বাঁধা ড্রাইভার, মারুতি ভ্যানটা চালাতাম। আমাকেই দেবজিৎ বাবুর সঙ্গে যোগাযোগ করিয়ে দিল লজ থেকে। ওদের যে কন্ডাক্টেড সাইট সিং ট্যুর হয় সেই ট্যুরে বেরোলেন আমার সঙ্গে। কিছু দূর গিয়ে বললেন, দেখুন, পাহাড়, নদী, জঙ্গল এসব দেখতে আমি আসিনি। ইন্টারেস্টিং কি আছে তাই দেখান। বুঝতে পারছেন নিশ্চয়ই এইরকম রিস্কি জায়গায় কি ধরনের ইন্টারেস্টিং জিনিসের কথা আমি বলছি। টাকা নিয়ে ভাববেন না। আপনি ঠিক কি চাইছেন স্যার? আরে এই রিস্কি জায়গায় কোন খবর পেয়ে এসেছি বুঝতে পারছেন না? সেখানেই নিয়ে চলুন। বুঝেছি, ঠিক আছে নিয়ে যাব, তবে বেশি সাহস দেখানো চলবে না। যত দূর পর্যন্ত নিয়ে যাওয়াটা সেফ তত দূরই নিয়ে যাব, তারপর আর নয়। যেখানে থামতে বলবো আপনাকে কিন্তু থামতে হবে, না হলে দায়িত্ব আমার নয়। আপনি যা চাইছেন তা বেশ কয়েকটা জায়গায় আছে, কিন্তু সব জায়গায় আপনাকে নিয়ে যাওয়া সম্ভব নয়। সে আপনি কোটি টাকা দিলেও নয়। আচ্ছা ঠিক আছে, যা বলবেন তাই হবে। এখন তো যাবেন? এখন নয়, বেলা ছোট। আশপাশের বড় সাইটগুলো আপনি আজকে দেখে নিন, পরদিন একদম কাক ভরে বেরোনো যাবে। সেই ভালো। পরদিন একদম কাক ভরে ওকে নিয়ে গেলাম দুয়ারসিনি। এই অটোতে করে গিয়েছিলাম, তখন এটা চালাতো আমার এক আত্মীয়। নিয়ে গেলাম ওকে ওর পছন্দের স্পটে। দারুণ ক্যামেরা আর ছবি তোলার হাত ওনার। অনেক ডিস্টেন্স, তাও আবার ঝোপঝাড়ের আড়াল থেকে অ্যাঙ্গেল করে জুম করে দারুণ সব ছবি নিয়েছিলেন। তখন দিনের আলো ভালো মতো ফুটে গেছে, তাই ফ্ল্যাশ লাগেনি। ফ্ল্যাশ মারলে বিপদ হতে পারত। ছবি দেখে ভীষণ উত্তেজিত হয়ে উঠলেন তিনি। ভীষণ জোরাজুরি করতে লাগলেন ধারাগিরি ফলসে নিয়ে যাওয়ার জন্যে। আমি কিছুতেই রাজি হলাম না। বললাম, না না না, শুধু আমি কেন, এই ঘাটশিলা গালুডি লাইনে গাড়ি চালায় এমন কোনো লোককে আপনি রাজি করাতে পারবেন না ওখানে নিয়ে যাওয়ার জন্যে। তবে হ্যাঁ, আপনি যখন এত জোর করছেন আমি খবর রাখব। যদি কখনো বুঝি নিয়ে যাওয়া যাবে তাহলে আপনাকে খবর দেবক্ষণ। ঠিক আছে, আজ তাহলে চলুন। আমাকে খবর দেবেন। ফোন নাম্বার দিন আপনার, আর আমার নাম্বারটাও নিয়ে নিন। উনি ফোন নাম্বার নিয়ে ফিরে গেলেন। এতটা যে জেদ করবেন তা ভাবিনি। প্রায় ফোন করে খোঁজ করতেন এখন যাওয়া যাবে কিনা। ভয় বলে কোনো বস্তুই যেন ছিল না ওর মধ্যে। যাই হোক, ধারাগিরি ফলসে যাওয়ার মতো পরিস্থিতি কখনোই তৈরি হয়নি। কিন্তু জানুয়ারি মাসের একদম গোড়ায়
একটা খবর পেলাম। বলরামপুরের এক গোপন ডেরায় একজন বিপ্লবী নেতা আসছেন মিটিংয়ের জন্যে। ওকে খবরটা দিতেই পরদিন এসে হাজির, কিন্তু সেবার ওর কোনো কাজ হলো না। এসব খবর আসল জায়গায় ঠিক সময় পৌঁছে যায়, কিন্তু স্থানীয় পুলিশের অসহযোগিতার কারণে জয়েন্ট ফোর্স অনেক সময় অপারেশনে নামে না। কিন্তু সেবার কি হলো কি জানি, খুব তাড়াতাড়ি অপারেশন শুরু হলো আর সেই মিটিংটাও বাতিল হলো। এর সপ্তাহ দুয়েক পরে ঘটল আসল ঘটনা। আমি 1 জানুয়ারি থেকে লজের জন্য আর গাড়ি চালাই না, কিন্তু ওদের সাথে যোগাযোগ ছিল। ওদের ড্রাইভার বিদ্যুৎ হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ওরা আমাকে ডাকলো, বলল, মেদিনীপুর থেকে রুলিং পার্টির কয়েকজন লিডার আসছেন, দুয়ারসিনীতে বন দপ্তরের কটেজে উঠবেন। সতর্কতার সঙ্গে তাদের নিয়ে আসার দায়িত্ব কিন্তু তোমার। বুঝলাম ওরা গাড়ি আনছেন না, কারণ আসার উদ্দেশ্যটা অত্যন্ত গোপনীয়। খোঁজ খবর করে জানতে পারলাম পুরুলিয়া জেলা কমিটির সাথে মিটিং করতে আসছেন ওরা। আমার কিন্তু অন্যরকম সন্দেহ হলো। পার্টি মিটিংয়ের জন্য পার্টি অফিস আছে, এমএলএদের বাড়ি আছে, সেসব ছেড়ে এই বন বাজারে মিটিং কেন? হাতে 2 দিন সময় ছিল। মনে হলো দেবজিৎ বাবুকে খবরটা দিই। খবর শুনে পরদিন দেবজিৎ বাবু এসে পড়লেন। ঘাটশিলা স্টেশনের কাছে একটা হোটেলে ওনাকে তুললাম। সতর্কতার সাথে ওনাকে সেই সন্ধ্যেতে নিয়ে গেলাম দুয়ারসিনীতে। ওখানে একটা ছোট পাড়ান হোটেল আছে, আদিবাসীরা খায়। ওই দোকানের লাগোয়া ঘরে ওই রাত্রিরে থাকার ব্যবস্থা করলাম। ওই দোকান যে চালায় সে আমার স্কুলের বন্ধু। আমি ফিরে এলাম। পরদিন নিয়ে গেলাম নেতাদের। এই এলাকায় অশান্তি বাড়ার পর থেকে ওই কটেজ একেবারে পরিত্যক্ত হয়ে পড়ে আছে, আর তাই ওখানে মিটিংয়ের কথা শুনেই আমার কেমন জানি একটা সন্দেহ হয়েছিল। আর সন্দেহটা যে ঠিক সেটা বুঝলাম আগের দিন মাঝরাতে, যখন খবর পেলাম যে ঝাড়খণ্ডের 3 জন বিপ্লবী নেতা বলরামপুরে এসেছেন। পরদিন পুরুলিয়া জেলা কমিটির স্বাভাবিক মিটিং হলো, কিন্তু দুপুরের মধ্যে মিটিং শেষ হয়ে গেলেও অস্বাভাবিকভাবে মেদিনীপুর থেকে আসা নেতারা ফিরতে চাইলেন না। বললেন সামনেই পূর্ণিমা, তাই জ্যোৎস্না রাতে নাকি জঙ্গলে শোভা দেখবে। আমাকেও রেখে দিলেন। আমি অবশ্য কটেজে থাকলাম না, চলে গেলাম আমার সেই বন্ধুর দোকানে। সেখানে গিয়ে দেখি আর এক বিপত্তি। এই অশোক, আমার ক্যামেরার রিচার্জেবল ব্যাটারিটা পুরনো হয়ে গেছে, তাই ক্যামেরা অন হয়ে অফ হয়ে যাচ্ছে। এদিকে এখানে তো কারেন্টই থাকে না অর্ধেক সময়, চার্জও দিতে পারিনি। হাওড়া স্টেশনে কিনে নেবো ভেবেছিলাম আসার সময়, কিন্তু এই ব্যাটারি পেলাম না। এখন তো আর কিছুই করার নেই। এই জঙ্গলে এই অঞ্চলে নিত্য প্রয়োজনীয় জিনিসই অর্ধেক সময় পাওয়া যায় না, তা রিচার্জেবল ব্যাটারি। চলুন শুয়ে পড়ি, এখন আর কিছু করা যাবে না। ইস, ঠিক জায়গায় পৌঁছেও কাজটা করতে পারলাম না। শুয়ে পড়লাম। দেবজিৎ বাবুকে খুব হতাশ দেখাচ্ছিল। গভীর রাতে মোটর বাইকের শব্দ পেলাম। দোকান থেকে বেরিয়ে রাস্তায় নেমে দেখলাম 3 জন মানুষ কটেজের দিকে এগোচ্ছে। সে রাতে যথেষ্ট চাঁদের আলো ছিল, তাতেই চারপাশ মোটামুটি দেখা যাচ্ছিল। আমি কটেজের আরও কাছাকাছি পৌঁছে বুঝতে পারলাম যারা এসেছে তাদের পিঠে ডান্ডার মতো কিছু বাঁধা আর মাথায় ঘোমটা টানা। ওরা কটেজে ঢুকে যাওয়ার কিছুক্ষণ পর দেবজিৎ বাবুকে নিয়ে আমিও পৌঁছলাম। কপাল ভালো ছিল, গেটটাও পেয়ে গেলাম খোলা, না হলে ওই মরচে পড়া গেট ঠেলতে গেলে বিশ্রী শব্দ হয়ে সব পণ্ড হয়ে যেত। ভিতরে ঢুকে দেখলাম কটেজের একদম শেষ ঘরটায় লাইট জ্বলছে। 2 জন পা টিপে টিপে পৌঁছলাম সেই ঘরের পিছনে। ওই কটেজের ঘরগুলো মাটি থেকে কয়েক হাত উঁচুতে, 3-4 ধাপ সিঁড়ি উঠে তবে ঘরের দরজা, তাই ঘরের জানালাগুলো মাটি থেকে কিছুটা উঁচুতে। বাইরে চাঁদের আলো, ভিতরে বড় লাইট জ্বলছে।
তাই বেয়ে উঠে জানলা দিয়ে উঁকি মারা বেশ অসুবিধের কাজ। দেবজিৎ বাবুই একটা উপায় বার করলেন। অশোক, তুমি মাটিতে হাঁটু গেড়ে বসো। তোমার পিঠের ওপর দাঁড়িয়ে মোবাইল ফোনের ভিডিও ক্যামেরাটা অন করে ফোনটা জানালার ওই ভাঙা কাঁচের গায়ে হেলান দিয়ে দাঁড় করিয়ে দেবো আমি। আমরা ওই জানলার নিচেই বসে রইলাম। ভিতরের কথাবার্তা বেশ পরিষ্কারই শোনা যাচ্ছিল। যা শুনলাম তাতে শরীরের রক্ত গরম হয়ে উঠছিল ওই শীতের রাতেও। একটা ভয়ঙ্কর নোংরা ষড়যন্ত্রের পরিকল্পনা তৈরি হয়েছিল সে রাতে দুয়ারসিনীর ওই কটেজে। প্ল্যান হয়েছিল পূর্ব মেদিনীপুরের কোনো একটা গ্রামে একটা হামলার। ওরা ঠিক করেছিল সেই গ্রামে কোনো একটা বাড়িতে পার্টির লোকদের সাথে দুজন বিপ্লবী থাকবে। ওই বাড়ি থেকে গ্রামবাসীদের উপর গুলি চালানো হবে। গুলি চালাবে পার্টির লোক, তারপর বাড়ির পিছনের দরজা দিয়ে বেরিয়ে পালিয়ে যাবে খাল পেরিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে। গ্রামের লোকেরা যখন পাল্টা আক্রমণ করে বাড়ি ঘিরে ফেলবে তখন বাড়ির ভিতর থেকে ধরা পড়বে ওই দুজন বিপ্লবী আর বিরোধী দলের একজন। এও শুনেছিলাম যে ওই বিরোধী দলের সদস্যকে নাকি আগে থেকে টাকা পয়সা দিয়ে ভাঙানো আছে। পরিকল্পনা করা হচ্ছিল এটা প্রমাণ করার যে বেঙ্গলের বিরোধী দলের সাথে বিপ্লবীদের যোগ সাজস আছে। বেঙ্গলের বিপ্লবীরা কোনো মতেই শাসক দলের সাথে হাত মেলাবে না, তাই ঝাড়খণ্ডের বাহিনীর সাথে গাঁটছড়া বাঁধার প্রস্তাব দেওয়া হয়েছিল। বিনিময়ে বিপুল অঙ্কের টাকা আর একটা আর্মস কনসাইনমেন্ট বিপ্লবীদের পাইয়ে দেওয়ার কথাও হয়েছিল। নেতাদের গলায় বেশি শোনা যাচ্ছিল সে রাতে। বিপ্লবীরা রাজি হয়েছিল কিনা তা বলতে পারবো না। শেষের দিকের কথাগুলো আর শোনা হয়নি, কারণ হঠাৎ দেবজিৎ বাবুর ফোন এসে যাওয়ায় সব গুবলেট হয়ে গিয়েছিল। ফোনটা সাইলেন্ট করতে ভুলে গেছি। তাড়াতাড়ি ফোনটা নিন, কটেজের পিছনের জঙ্গলে চলুন। কোনো ক্রমে মোবাইলটা হাতে নিয়ে নেওয়ার পর আমরা ছুটে গিয়ে কটেজের পিছনের বিশাল জঙ্গলে একটা ঝোপের আড়ালে লুকোলাম। ফোনটা বেজেই সব গন্ডগোল করে দিল। শেষের দিকের কথাগুলো আর শোনাই গেল না। ওরা বোধহয় সব বুঝতে পেরে গেছে। ওই নেতা দুজন আমাদের খোঁজার চেষ্টা করছে। একটা কিছু গন্ডগোল হয়েছে বুঝে ওরাও সতর্ক হয়ে গেল। বিপ্লবীরা পালিয়ে গেল সঙ্গে সঙ্গে। নেতা দুজন একটা চেষ্টা করছিল খোঁজাখুঁজি করার, কিন্তু এলাকাটা সুবিধের নয় বুঝে একটু পরেই ঘরে ফিরে গিয়ে আলো নিভিয়ে দিল। রাতটা এই জঙ্গলেই কাটাতে হবে, এখান থেকে বেরোনো যাবে না। হ্যাঁ, ভোরবেলা সুযোগ বুঝে বেরিয়ে যাওয়া যাবে। কাক ভোরে দোকানে ফিরলাম দুজন। ঘন্টা দুয়েক বাদেই কটেজ থেকে নেতার ফোন এলো। তাঁরা এখনই ফিরতে চান। পথে এদের আলোচনা যা কানে এলো তাতে বুঝলাম ওরা বেশ চিন্তিত রাত্রিরের ঘটনাটা নিয়ে। ভালো করে খোঁজ খবর করতে হবে এমনও সব বলা বলি করছিল। প্ল্যানটা ফাইনালাইজড হলো না বলে একটু আক্ষেপও করছিল সব। কথাবার্তায় বুঝলাম আর সপ্তাহখানেকের মধ্যেই ঘটনাটা ঘটানোর প্ল্যান ছিল ওদের। মাঝবয়সী যে নেতা ছিলেন তার নাম রাজেন। বয়স্ক ভদ্রলোকের নামটা অবশ্য জানতে পারিনি। ওদের কটেজে নামিয়ে দিয়ে আমি আবার অটো নিয়ে দুয়ারসিনী গেলাম দেবজিৎ বাবুকে ফেরত আনার জন্যে। সে রাতটা আমার বাড়িতেই ছিলেন দেবজিৎ বাবু। পরদিন ফিরে গেলেন কলকাতা। ফ্ল্যাশব্যাক শেষ করে অশোকবাবু আর একটা বিড়ি ধরালেন। উল্টো দিকে বসা দুজন এখন একেবারে আক্ষরিক অর্থেই নির্বাক শ্রোতা। অশোকবাবু থামায় তাঁদের একটু সুবিধে হলো ধাক্কাটা সামলাতে। রাজদীপের মনে হলো চারিদিকে ঝড় উঠেছে আর তার মধ্যে একা পড়ে গিয়েছেন তিনি। নিজের কানকে যেন বিশ্বাসই হচ্ছে না তাঁর। এত বড় একটা ঘটনা ঘটে গেছে তার ঘনিষ্ঠ বন্ধুর জীবনে, অথচ প্রতিষ্ঠিত ক্রাইম বিট রিপোর্টার হয়েও কিচ্ছু জানতে পারেননি তিনি। নিজের ঘরবাড়ি ছেড়ে এসে এই বিপজ্জনক জায়গায় কি কাণ্ড বাঁধিয়ে গেছে ছেলেটা। একটু আভাস দিলে তো দুজনে মিলে অনেক কিছু করা যেত। এতটুকু বিশ্বাস আমাকে করতে পারলো না দেবজিৎ। অশোকবাবু, আপনার নিশ্চয়ই আরো অনেক কিছু বলার আছে।
কিন্তু এতক্ষণ আপনি যতটা বললেন তার থেকে একটা ছবি চোখের সামনে ভেসে উঠছে। দেবজিৎ নিঃসন্দেহে ওই নেতাদের ব্ল্যাকমেল করার চেষ্টা করেছিল, আর তাই দেবজিতের দুঃসাহসিকতার জন্যই একটা জঘন্য ঘৃণ্য অপরাধ ঘটতে গিয়ে ঘটেনি। হয়তো বেশ কয়েকটা মানুষের প্রাণ যেত, সেই মানুষগুলো তো বেঁচে গেছে। দেবজিৎ আপনাকে আমার ছবি দিয়েছিল বললেন না, কি বলেছিল? বলছি, পুরো ঘটনাটা বলে নিই, তাহলে বুঝতে সুবিধে হবে আপনাদের। সেবার উনি কোনো রকমে গা ঢাকা দিয়ে এখান থেকে বেরিয়ে যেতে পারলেও নিজের অস্তিত্ব গোপন করতে পারেননি। নেতারা খোঁজ খবর চালাতে শুরু করলেন, কারণ দেবজিৎবাবু ওদের ব্ল্যাকমেল করতে শুরু করেছিলেন। আমি বিপদ বুঝেই ওকে সতর্ক করে দিয়েছিলাম, কিন্তু গোড়ায় গলদ হয়ে গিয়েছিল। ওই ঘটনার আগে উনি যতবারই এসেছেন ওই হাইওয়ে লজেই উঠেছেন, তাই ওর আই কার্ডের জেরক্স আর অন্যান্য ডকুমেন্টস ওদের কাছে জমা ছিল। কোনো গেস্ট একা ওখানে উঠলে আইডেন্টিটি কার্ড দেখাতে হয়, ওটাই নিয়ম। ওই নেতাদের কোনোভাবে সন্দেহ হয়েছিল যে ওদের পিছনে লেগেছে সে কোনো সাংবাদিক বা ওই জাতীয় কিছু, তাই আশপাশের সমস্ত হোটেলে খোঁজ খবর করতে লাগলো। ব্যাস, আর কি, ওর রেকর্ডও বেরিয়ে পড়ল। ওর বিপদ আরও বাড়ল ঠিক সেই সময়ই এখান থেকে তুলে নিয়ে যাওয়া প্রথমবারের সেই ছবিগুলো নিয়ে খুব হইচই শুরু হয়ে যাওয়ায় এখানে তখন খুব জোর খোঁজাখুঁজি চলছে দেখে আমি খবর দিলাম দেবজিৎ বাবুকে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ স্যার, আপনার তোলা ছবিগুলো নিয়ে এখানে বেশ হইচই শুরু হয়ে গেছে। হ্যাঁ, আপনি একটু সাবধানে থাকবেন। হ্যাঁ হ্যাঁ অশোক, কলকাতা আর আশেপাশের বিভিন্ন হোটেলে গা ঢাকা দিয়ে থাকছি এখন, কারণ কলকাতার বাড়ির আশেপাশে কিছু সন্দেহজনক নতুন চেহারা চোখে পড়ছে। একটা থ্রেড কলও এসেছে ইতিমধ্যে। ওরা একেবারে ছায়ার মতো অনুসরণ করছে আমাকে, বুঝলে? বিপদ ঘনিয়ে আসছে অশোক। আমি যদি ওদের হাতে পড়ে যাই তাহলে কিন্তু আর রক্ষে নেই। আর শোনো, তোমাকে একটা চিঠি পাঠিয়েছি, ওদের একটা ছবি আছে। যার ছবি পাঠিয়েছি ও আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। ও অবশ্য এখনো এসবের কিছু জানে না, জানানোর সময় পাবো কিনা আমি জানিও না। এখন কলকাতায় নেইও, ফিরলে সব বলবো যদি সুযোগ পাই। ও যদি কখনো তোমার সাথে যোগাযোগ করে কোনোভাবে, তাহলে আমাকে যেভাবে সাহায্য করেছো ওকেও সেভাবে সাহায্য করবে, বুঝেছো? সঙ্গে ওর নাম আর ফোন নম্বরও দিয়েছি, দেখে নিও। অশোক আরও কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু তাঁকে থামিয়ে কিংসুক রায় প্রশ্ন করলেন। ছবি দেখেই একবারে ওকে চিনে ফেললেন? আপনার স্মৃতিশক্তির প্রশংসা করতে হচ্ছে তো। কিন্তু একটা কথা বলুন তো, দেবজিতের কি পরিণতি হয়েছে সেটা নিশ্চয়ই আপনার অজানা নয়। ওর মৃত্যুর পর বেশ কয়েকটা দিন কেটে গেছে। যোগাযোগ করবার জন্য আপনার কাছে একটা লোকের ফোন নাম্বার ছিল, ডিটেলস ছিল। আপনি কি আদৌ ওর সাথে যোগাযোগ করতেন? আমি দিন আনা দিন খাওয়া মানুষ দাদা, আমাকে তো এই পোড়া দেশেই করে খেতে হবে। এখানে বেশি নাড়াচাড়া পড়লে আমার ফেঁসে যাওয়ার চান্স খুব বেশি। একা মানুষ হলে বিপদের তো আক্কা করতাম না, কিন্তু আমার একটা সংসার আছে, বিয়ের বয়সী বড় বড় দুটো মেয়ে আছে, তাই আগ বাড়িয়ে যোগাযোগ করিনি। আরও একটা কথা ভেবেছি, অ্যাডভেঞ্চার করতে গিয়ে একটা লোকের যেরকম সর্বনাশ হলো, এই নিয়ে খোঁচাখুঁচি করে আবার আর একজনকে বিপদে ফেলে লাভটা কি? তবে তবে দেবজিৎ বাবুকে আমি কথা দিয়েছিলাম এই দাদা যোগাযোগ করলে সব রকম সাহায্য করব, সে কথা আমি রেখেছি। আচ্ছা বেশ, বিশ্বাস করলাম আপনার কথা। তারপর? এই ঘটনার প্রায় 3 মাস পরে পয়লা বৈশাখের ঠিক আগের দিন খবর পেলাম ওই রকম মিটিং আর একটা হবে, তার তোড়জোড় চলছে। তখন উনি ওর কলকাতার বাড়িতেই ছিলেন, ফোনে ওকে খবরটা দিলাম। স্যার, ওই রকম মিটিং আর একটা হবে, তার তোড়জোড় চলছে। কিন্তু আমার তো এখন কলকাতা ছাড়া মুশকিল অশোক। তুমি বরং এক কাজ করো, একদিনের জন্য কলকাতায় আসতে পারবে? তোমার যাওয়া আসার খরচ নিয়ে ভাবতে হবে না। হ্যাঁ, কলকাতায়
যাব করেও যাওয়া হচ্ছে না। আমার চোখের সমস্যার জন্য ডাক্তার দেখাবার কথা আছে। তাহলে তো খুব ভালো হয়। কলকাতায় এসেই তুমি ফোন করো একটা, বুঝলে? কোথায় দেখা করবো আমি বলে দেবো। আমি গেলাম পরের দিনই। হাওড়ায় নেমে দেবজিৎ বাবুকে ফোন করলাম। হ্যালো, আমি হাওড়ায় নেমে গেছি স্যার। তুমি এক কাজ করো, ট্যাক্সি নিয়ে চাঁদনি চকে চলে এসো। আমি সেই মতো পৌঁছে গেলাম। উনি এলেন আধ ঘন্টার মধ্যেই। তুমি বাইরে অপেক্ষা করো, আমি দোকানের ভেতর থেকে একবার আসছি। প্যাকেটে মোড়া মাঝারি সাইজের একটা বাক্স দিয়ে আমাকে বললেন, শোনো, এটা খুব সাবধানে তোমার ওখানে রেখে দেবে, বুঝেছো? দোকানের কাঁচের দরজা দিয়ে ভেতরে তাকিয়েছিলাম কয়েকবার, তাই বুঝেছিলাম ওটা ক্যামেরার দোকান। আর এটাও বুঝেছিলাম ওই বাক্সে কি আছে। চারিদিকে বিপদ, যে কোনো মুহূর্তে আমার উপর হামলা হতে পারে। আমার পক্ষে ক্যামেরা নিয়ে যাওয়াটা একটু রিস্কি হয়ে যাবে। এটা তুমি নিয়ে চলে যাও, সাবধানে ফিরবে, আমি পরে আসছি। আমি পরের দিনই ফিরে এলাম। এর দুদিন পরেই ওর আসার কথা ছিল। মিটিংয়ের আগের সন্ধ্যেতে খবর পেলাম ওরা মিটিংয়ের স্পট চেঞ্জ করছে। আমি রাত্রিরে ফোন করে দেবজিৎ বাবুকে খবরটা দিলাম। হ্যালো, হ্যাঁ স্যার, ওরা মিটিংয়ের স্পটটা চেঞ্জ করছে। ঠিক আছে, আমি পরের দিন ভোরবেলা যাব। ও রওনা হওয়ার কথা ছিল পরদিন ভোরে। এখানে এসে আমার সঙ্গে যোগাযোগ করার কথা ছিল, কিন্তু তারপর আপনি খবরটা পেলেন কিভাবে? উনি যোগাযোগ করলেন না দেখে বহুবার ফোন করলাম। মোবাইল থেকে করলাম, পাবলিক বুথ থেকেও করলাম। নট রিচেবল বলছিল সকালের দিকটায়। দুপুর থেকে সুইচ অফ। খবরটা পেলাম পরের দিন একটা ইংরেজি কাগজে। সন্দেহ একটা হচ্ছিল, তাই স্ট্যান্ডে গিয়ে সমস্ত কাগজ ঘাঁটাঘাঁটি করছিলাম সেদিন। আপনি যে শিক্ষিত মানুষ, বুদ্ধিমান, তাতে কোনো সন্দেহ নেই। অটো চালান কি অভাবের তাড়নায়? আর কি, জিওলজি স্টুডেন্ট ছিলাম, ড্রাইভিং করা ছিল নেশা। যে লজে আপনারা উঠেছেন ওটা যাদের জমি ছিল তাদের বাড়ির ছেলে ছিল আমার ঘনিষ্ঠ বন্ধু। ওদের একটা সেকেন্ড হ্যান্ড অ্যাম্বাসেডর গাড়ি ছিল। ওটা আমি প্রায়ই চালিয়ে এদিক ওদিক যেতাম। লজ তৈরি হওয়ার পর আমার বন্ধুর বাবা মালিকদেরকে বলে আমার একটা চাকরি করে দিলেন। লজে একটা ফিক্সড ড্রাইভার দরকার ছিল, আমারও চাকরি হয়ে গেল। পড়াশোনা সব মাঝপথেই থেমে গেল। একটাই জিনিস শুধু আর জানা বাকি রইল, এখানকার সমস্ত পলিটিক্যাল অ্যাক্টিভিটির খবর, বিশেষত জঙ্গলের রাজনীতির এত খবর আপনি পান কিভাবে? একটা জিনিস বারবার লক্ষ্য করলাম, জঙ্গল শাসন করছে যারা, তাদের আমরা যে নামে ডাকি আপনি সেই নাম উচ্চারণ করেন না। আপনি বলছেন বিপ্লবী। এর কি কোনো বিশেষ কারণ আছে? রাজদীপ লক্ষ্য করলেন আচমকা ভদ্রলোকের চেহারাতে একটা অদ্ভুত পরিবর্তন এসেছে। যে লোকটাকে এতক্ষণ শোকাহত আর হতাশ বলে মনে হচ্ছিল, এখন যেন তার চোখে একটা অদ্ভুত আগুন জ্বলে উঠেছে। চোয়াল শক্ত, চোখের দৃষ্টিও ভীষণ রকম আলাদা। একেবারে কিংসুক রায়ের চোখে চোখ রেখে অশোকবাবু বললেন, দেবজিৎ বাবুকে কথা দিয়েছিলাম এই দাদাকে সব রকম সাহায্য করব। যা জানি, যা বুঝেছি সব আপনাদের বললাম। আপনাদের প্রশ্নের সব জবাবও দিলাম, কিন্তু আপনাদের কাজের সঙ্গে সম্পর্ক নেই এমন কোনো প্রশ্নের উত্তর দেওয়ার দায় আমার নেই। বিপ্লবী বলেছি বলে কি আমাকে সন্দেহ করছেন? আমরা বিপ্লবী বলবো। আপনারা সমাজের উঁচু তলার বাসিন্দা। প্রাচুর্যে মোড়া আপনাদের জীবন। শহরে বসে যাদের আপনারা সন্ত্রাসবাদী ভাবেন, এই অভাব অনটনের কন্ডগ্রামে জঙ্গলে, যেখানে কোনো সুযোগ সুবিধে নেই, সেখানকার হতদরিদ্র মানুষের কাছে ওই বিপ্লবীরাই ভগবান। বিপদে আপদে প্রয়োজনে রাত বিরেতে তারাই পাশে এসে দাঁড়ায়, ঝাঁপিয়ে পড়ে। পুলিশের কোনো বিশ্বাসযোগ্যতা নেই এখানকার মানুষদের কাছে। আর আমি কি করে সব খবর পাই সেটা জিজ্ঞেস করলে এটুকুই বলবো যে আমরা এখানে বেড়ে উঠেছি। এখানে যা হয়েছে, যে সামাজিক পরিবর্তন হয়েছে তা আমাদের চোখের সামনেই হয়েছে। কাজে খবর তো থাকবেই। এর
এর বেশি আর একটা শব্দও আমি আপনাদের বলতে বাধ্য নই। বেশ, আমাদের আর কিছু শোনারও নেই, শুধু একটা অনুরোধ করার আছে। হ্যাঁ, বলুন। ওই দুয়ারসিনির কটেজে একবার যাওয়া যায়? এখন দুপুর হয়ে গেছে প্রায়, যেতে বেশ কিছুটা সময় লাগবে। না না, এই সময় ওখানে যাওয়া সেফ নয়। বরং কালকে, হ্যাঁ, কাল ভোরবেলা যদি আপনারা যেতে চান তাহলে যেতে পারেন। একটা গাড়ি থামার শব্দ পেতেই থানার ভিতরে তটস্থ হয়ে বসলেন দুলাল সরকার। মনটা একটু কু ডাকছিল সকাল থেকেই, তাই এই শব্দে অস্বস্তিটা আরও বাড়ল। যা ভয় করেছিলেন ঠিক তাই। দরজার দিকে এগিয়ে আসছেন সিআইডি কর্তা অসীম রায়। দুলালের উল্টো দিকে চেয়ারটায় বসলেন তিনি। মিস্টার সরকার, আপনাদের থেকে কিন্তু আমরা যতটা সহযোগিতা চাইছি ততটা পাচ্ছি না। যে ধরনের পিস্তল দিয়ে প্রদীপকে খুন করা হয়েছে, এত তল্লাশি করেও তেমন আর্মস কোথায় পাওয়া গেল না। দায়িত্ব কিন্তু আপনার ছিল। আপনার লোকাল নেটওয়ার্ক কি করছে? ঘুমোচ্ছে কেন? আপনার এই ঢিলে ভাব সে প্রশ্ন করার কোনো মানে হয় না, কারণ উত্তরটা স্পষ্ট। কিন্তু পরিস্থিতি যে আর 2 বছর আগের মতো নেই, সেটা আপনি যতই তাড়াতাড়ি বুঝবেন ততই আপনার পক্ষে ভালো। বেশি দিন কিন্তু ধামাচাপা দিয়ে রাখতে পারবেন না। কোনো গোপন ঘাঁটি এখনো তল্লাশি করা বাকি আছে কিনা সেটা এই বেলা বলে ফেললে ভালো করবেন। আমাদের কিন্তু এখন হাত গুটিয়ে বসে থাকার কোনো উপায় নেই। মিডিয়ার জন্য অ্যাডমিনিস্ট্রেশন এমনিতেই প্রচণ্ড চাপে। আপনার এই গাফিলতিতে কিন্তু চাপ বাড়ছে। কোনো গোপন ঘাঁটি নেই, সর্বোচ্চ তল্লাশি চালানো হয়েছে। এই ব্যাপারে আমাকে আপনারা সম্পূর্ণ বিশ্বাস করতে পারেন। সামান্য একটা ছেলেকে খুন করার জন্য বাইরে থেকে প্রফেশনাল শুটার হায়ার করতে হলো, এমন কি গুরুতর ঘটনা এখানে হয়ে থাকতে পারে সে বিষয়ে আপনি কোনো আলোকপাত করতে পারেন কি? পলিটিক্যাল মার্ডার তো রোজ হচ্ছে এখানে ওখানে, কিন্তু কেসটার ধরন কিন্তু একেবারে আলাদা। ব্যাপারটার গুরুত্ব আপনি বুঝছেন কি? আমরা গুরুত্ব নাও বুঝতে পারি, তাই তো সরকার আপনাদের মাঠে নামিয়েছেন। বলুন, হ্যাঁ, বাড়তি দায়িত্ব তো আপনাদেরই। আমাদের ক্ষমতা সীমিত স্যার, আপনাদের হাত অনেক লম্বা। কোন ঘটনার পেছনে কোন ইতিহাস সেটা খুঁজে বার করবেন তো আপনারা। আপনি সহযোগিতার কথা বলছেন, অসহযোগিতা করেছি এটা বলতে পারবেন? যে কজন লোকাল সাসপেক্ট ছিল দ্রুত তাদের অ্যারেস্ট করেছি, ভিকটিমের বাড়ি সার্চ করেছি, জিনিসপত্র সিজ করেছি, আপনাদের অর্ডার অনুযায়ী চারিদিকে তল্লাশিও করেছি। আর কি করব বলুন? অসহযোগিতা তো বরং আপনারাই করছেন। আপনারা অনুসন্ধান করে কি পাচ্ছেন তা মিডিয়া জেনে যাচ্ছে, তাদের থেকে পরে জানছি আমরা। কেন? আমি যদি বলি মিডিয়ার ফ্ল্যাশ করে দেওয়াতে এই প্রফেশনাল শুটার সতর্ক হয়ে গেছে, পালিয়ে গেছে, কি বলবেন আপনি? এখন আপনি এসে আমাকে এত প্রশ্ন করছেন, আমি যা বললাম তা যদি সত্যি হয় তার দায় কিন্তু আপনাদেরই। সিআইডিতে বহু বছর হয়ে গেল অসীম রায়ের, কোনো রকম অভিজ্ঞতা হওয়াই আর বাকি নেই। তাই উল্টো দিকে বসা লোকটার ইঙ্গিত ভালোই ধরতে পারলেন তিনি। অবশ্য মিডিয়া নিয়ে কথাটা যে খুব অযৌক্তিক বলেছে তা নয়, ব্যাপারটা নিয়ে আর একটু গোপনীয়তা রক্ষা করা দরকার ছিল। এখন ব্যাপারটা প্রকাশ হয়ে পড়ায় সব দিক থেকেই চাপ বেড়ে গিয়েছে। প্রফেশনাল শুটার খুঁজে বার করতে না পারলে ব্যর্থতার অভিযোগ উঠবে। আবার তাকে খুঁজে বের করতে হলে এবার যে স্তরে তদন্ত চালাতে হবে তাতে উপরতলার লোকেরা ক্ষুব্ধ হবে। কিন্তু বসে থাকা তো যায় না, মিডিয়া একেবারে আদা জল খেয়ে লেগেছে। এখানকার পুলিশের সত্যি আর বিশেষ কিছু করার নেই, ওদেরও তো আফটার অল হাত পা মাথা। তল্লাশি আরো জোরদার করুন। যে ছেলেগুলোকে অ্যারেস্ট করেছেন তাদের থেকে সূত্র বের করার চেষ্টা করুন। দুলাল সরকার বুঝলেন যে দাপট নিয়ে সিআইডি কর্তা এসেছিলেন তাঁর একটা পাল্টা চালে সেটা কমে গিয়েছে অনেকটাই। তাঁরও তো এই লাইনে কম দিন হলো না, কার দৌড় কত দূর তা তিনি ভালোই জানেন। মনে মনে ভাবলেন গ্রেফতার করা ছিনতাইবাজ আর পার্টি কর্মীগুলোকে নিয়ে আরও কিছুটা সময় কাটিয়ে দেওয়ার সুযোগটা কাজে লাগানোই মঙ্গল। উঠে পড়লেন অসীম রায়। তাঁর মাথায় নতুন একটা পয়েন্ট এসেছে। গাড়িতে উঠে ড্রাইভারকে নির্দেশ দিলেন, গুদাম পাড়া চলো। লাইনের ওপারে ঠেকে যাওয়ার জন্য বাড়ির বাইরে পা দিতে গিয়েই দাঁড়িয়ে পড়ল কালু। দুটো গাড়ি আসছে দেখে মনে হচ্ছে সামনের গাড়িটা সেদিনের ওই লোকটার,
যে ওকে বুঁদের বাড়ির ভিতরে নিয়ে গিয়ে নানা কথা জিজ্ঞাসা করেছিল। গাড়িটা একেবারে ওর সামনে এসেই দাঁড়ালো। হ্যাঁ, একদম ঠিকই চিনেছে কালু। দরজা ঠেলে নেমে এসে সে একেবারে ওর সামনেই দাঁড়ালো। এসো তো আমার সঙ্গে। গাড়িতে উঠল কালু। গাড়ি তাদের নিয়ে এসে দাঁড়ালো একটা বন্ধ কারখানার সামনে। অসীম রায় কালুর হাত ধরে টেনে গাড়ি থেকে নামিয়ে নিয়ে চললেন সেই কারখানার গেট পেরিয়ে। গ্যারাজের মতো একটা জায়গায় নিয়ে এসে একটা ভাঙা বেঞ্চের উপর ওকে বসিয়ে অসীম রায় কোমরে হাত দিয়ে দাঁড়ালেন। ভয়ের কিছু নেই, তোমাকে গ্রেপ্তার করা হয়নি। তবে সত্যি কথা না বললে বা চেপে রাখার চেষ্টা করলে বিপদে পড়বে। তুমি টিভি চ্যানেলে অনেক কিছু বলেছ, বেশ বুদ্ধিমান ছেলে তুমি, সুতরাং এখন বোকা সেজে থাকার চেষ্টা করো না। আমি তো বাবু যা জানি তাই বলেছি, কিছু কিছু লোকায়নি, বিশ্বাস করুন আমার কথা। না, সব বলনি, এবার বলবে। কি কি আরে আমি কি বলিনি, আপনি বলুন। তোমার বন্ধু বুঁদে কি ধরনের কাজকর্ম করতো তুমি জানো? হ্যাঁ জানি, মোবাইল ফোন আর নানা রকম যন্ত্রপাতি সাহায্য বিক্রিও করতো। খুব দামি কোনো জিনিস কয়েকদিনের মধ্যে ওর কাছে এসেছিল বা বিক্রি করেছিল কিনা তুমি জানো? আর না, আমি জানি না। ওর কাছে একটা ল্যাপটপ বা চ্যাপ্টা ধরনের কম্পিউটার পাওয়া গেছে, খুব দামি জিনিস। ওটার কথা তুমি জানতে? না, আমি জানতাম না, পরে শুনেছিলাম। তোমার কি মনে হয় তোমাদের এলাকায় ওরকম জিনিস কার কাছে থাকতে পারে? কোনো ধারণা আছে তোমার? কি বলবো, সত্যি তো অত দামি একটা জিনিস ওদের কাছে সালে এলো কি করে? চুপ করে কেন? স্পিক আউট, বলো। না, আমাদের পাড়ায় কারুর জিনিস না বলেই আমার মনে হয়। বোধহয় পানুদের ছিনতাই করা মালপাল হবে। আচ্ছা, কারুর কাছে কোনো দেনা পাওনা ছিল ওর? কিছু জানো তুমি? শালা, এই লোকটা জানলো কি করে? পাওনা তো আমারও কিছু টাকা ছিল, ওদের টাকা দেওয়ার কথাও ছিল। তাহলে কি আমাকেই? কালু আর ভাবতে পারল না। ঝপ করে মাটিতে বসে পড়ে অসীম রায়ের পা দুটো জড়িয়ে ধরল, হাউমাউ করে কেঁদে ফেলল। অসীম রায় কিন্তু গললেন না। কালুর জামার কলারটা ধরে হ্যাচকা টানে ওকে সোজা দাঁড় করিয়ে দিলেন তিনি। তার চোখের কঠিন চাহনিতে আরো ভয় পেয়ে গেল কালু। বিশ্বাস করুন বাবু, আমি কিছু করিনি, বিশ্বাস করুন আমাকে, কিচ্ছু করিনি বাবু আমি। তবে কি আমার নতুন সন্দেহটাই ঠিক? রাজনীতি না, ব্যবসায়িক রেশারেশির পাওনাগন্ডা নিয়ে বচসা থেকেই খুন। ছেলেটা যেভাবে ভেঙে পড়ছে তাতে তো সেরকমই মনে হচ্ছে। বিশ্বাসের কথা পরে, আগে তো তুমি বলো সব কথা। বুঝতেই পারছো নিশ্চয়ই যে ফেঁসে গেছো। একটা মিথ্যে বলার চেষ্টা করবে কি? আমি বাবু টাকা পেতাম, কিন্তু আমি ওর কোনো ক্ষতি করিনি বাবু। ও আমার খুব ভালো বন্ধু ছিল বাবু। এবার চমকে উঠলেন অসীম রায়। প্রদীপের ঘর থেকে পাওয়া জিনিসপত্র আর ও এসব বিক্রি বাটা করত, এই দুটো পয়েন্টকে পাশাপাশি রেখে তাঁর মনে হয়েছিল কারুর থেকে যদি মোটা টাকা পাওনা হয়ে থাকে বা কারুর কাছে দেনা হয়ে থাকে, তাহলে তার জেরে খুনটা হলেও হয়ে থাকতে পারে। সেই লোক এই এলাকার বাইরের কেউ হতে পারে এবং তার কাছে দামি পিস্তল থাকতেও পারে। কালু ছেলেটা প্রদীপের ঘনিষ্ঠ বন্ধু ছিল, তাই একজনের ব্যক্তিগত কিছু ঘটনার কথা আর একজন হয়তো জানতে পারে, এমনটাই তাঁর মনে হয়েছিল। তাই কালুকে একটু জেরা করতে চাইছিলেন তিনি। কিন্তু কালু নিজেই পাওনাদার হতে পারে এটা তিনি ভাবতেও পারেননি। তুমি টাকা পেতে? কিসের টাকা? কত টাকা? ও যেদিন রাত্রিবেলা মারা গেল সেদিন সন্ধ্যাবেলায় কথা হয়েছিল আমার সাথে, বলেছিল 200-300 টাকা দেবে। কিসের টাকা? কিছু বিক্রি করেছিলে? একটা মোবাইল ফোনের ওই মেয়ারি কার্ড পাবো, বুঝে বলেছিল মালটা বিক্রি করতে পারলে পরদিন বিকালবেলা আমাকে টাকা দেবে। মেমোরি কার্ড কোথায় পেয়েছে? রেল লাইনে কুড়িয়ে পেয়েছিলাম বাবু। রাজদীপের কাছে ওদের গালুডির ফাইন্ডিংসের ব্যাপারে শুনে আর ওর তুলে আনা দুয়ারসিনির কিছু ছবি দেখে প্রায় লাফিয়ে উঠল সন্দীপ।
রাজদীপ শুরুতেই বলে দিয়েছিলেন আপাতত ঘটনাটা নিয়ে গোপনীয়তা বজায় রাখা প্রয়োজন, কিন্তু সবকিছু শোনার পর সন্দীপ পাগল হয়ে উঠেছে ব্যাপারটাকে ফ্ল্যাশ করার জন্য। সন্দীপের ফ্ল্যাটে বসে কথা হচ্ছে, শর্মিষ্ঠাও আছে, ওরও ব্যাপারটাকে ফ্ল্যাশ করার পক্ষেই মত। বুঝতে পারছি এটাকে ফ্ল্যাশ করলে একটা বিরাট ইম্প্যাক্ট হবে, আর তাতে আমাদের কিছু সুবিধেও হবে, কিন্তু আমার সোর্স খুব ভাইটাল। এই ব্যাপারটা নিয়ে নাড়াচাড়া পড়লে তার বিপদ হতে পারে। না না, ওকে কোনোভাবেই হারাতে পারবো না, কারণ উনি গোটা ঘটনাটার আই উইটনেস। তোমার চ্যানেল তাকে সিকিউরিটি দিতে পারবে? তার সন্দেহ ওর উপর নজর রাখছে কেউ বা কারা, ওর প্রতিটা মুভ মনিটর করছে, হয়তো একটু বেচাল দেখলে জাস্ট ফিনিশ করে দেবে। তখন প্রমাণ দিতে পারবো না। সামাজিক দায়িত্ব পড়ে, চ্যানেলের টিআরপি আগে। না 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 না, এই সুযোগ ছাড়া যায় না। বলছি, তোমার সোর্সের নিরাপত্তা সম্পূর্ণ দায়িত্ব আমার, তার উপর একটুখানি অচড় লাগতে দেব না। আমাদের ওখানকার লোকাল করেসপন্ডেন্টের সাথে যোগাযোগ করছি, প্রয়োজনে ওই ভদ্রলোককে ইন ডিসগাইজ নিয়ে আসা হবে। তুমি বুঝতে পারছো না, তুমি বুঝতে পারছো না, তোমার এই স্টোরিটা তোমাকে কোথায় উঠিয়ে নিয়ে যাবে। আমাদের শোতেও তুমি থাকবে, আমরা তোমাকেই ক্রেডিট দেব। প্রিন্টে তোমার বাইলাইন, ইলেকট্রনিকে আমাদের এক্সক্লুসিভ। এর যে ফেয়ার ডিল আর কি হতে পারে? একসাথে আমরা দুদিক থেকে যা প্রেশার তৈরি করতে পারবো, শুধু তোমার স্টোরিটা সেটা করতে পারবে না রাজদীপ। কত বড় একটা সাংঘাতিক প্লট ফাঁস হবে তুমি ভাবতে পারছো? রাজদীপ যে এই ইম্প্যাক্টের কথা ভাবেননি তা নয়, কিন্তু গোড়া থেকেই এই ব্যাপারটাকে তিনি ব্যক্তিগত হিসেবেই দেখেছেন। এটাকে পেশাদারি সাফল্যের সিঁড়ি বানাতে চাননি। পুলিশ মহলে তাঁর ভালো পরিচিতি থাকলেও তাদের সাহায্য চাননি। অত্যন্ত গোপনে খোঁজ খবর চালিয়ে গিয়েছেন, আর যে মানুষটা ওকে দারুণভাবে সাহায্য করেছেন এবং এখনও করে চলেছেন, তিনি ব্যক্তিগত কারণে আড়ালেই থাকতে চেয়েছেন। এখন ব্যাপারটাকে সামনে আনতে গেলে তাঁর একটা মত নেওয়া দরকার। টিভি চ্যানেল রাজদীপকে ক্রেডিট দিতে রাজি, কিন্তু তিনি জানেন কৃতিত্বটা আসলে কার পাওনা। আবার অন্যদিকে এটাও ঠিক যে ওর এই প্রচেষ্টায় দেবজিতের সঙ্গে যারা অন্যায়টা করেছে তাদের কাঠগোড়ায় তোলা যাবে। বৈদ্যুতিন মাধ্যমের ক্ষমতা প্রচণ্ড, সুযোগ থাকা সত্ত্বেও সেই ক্ষমতা ব্যবহার না করলে ওর উদ্দেশ্য সফল হওয়ার সম্ভাবনা কম। রাজদীপ ভাবছিলেন কি করা যায় এখন। এত কি ভাবছিস? এত বড় একটা রিস্ক নিয়ে যে কাজটা করলি, সেটাকে সাকসেসফুল করতে একটু মিডিয়ার হেল্প নিলে প্রবলেমটা কোথায়? টিভিতে ব্যাপারটা ফ্ল্যাশ হলে অ্যাকশন অনেক ফাস্ট হবে, পর্দাফাশ করাটাও অনেক সহজ হবে। সেটা কি তুই চাস না? ঠিকই বলছে ওরা, আর ভেবে লাভ নেই। উঠে পড়লেন তিনি। আমাকে এই বেলাটা সময় দাও, আমি বিকেলের মধ্যে জানিয়ে দিচ্ছি। ওকে, তাহলে তুমি গ্রিন সিগন্যাল দিচ্ছ ধরে নিচ্ছি। এক্ষুনি অফিসে গিয়ে প্রমোর কাজটা শুরু করাবো। ব্যাপারটা বিরাট স্কেলে করব। একবার স্টেপ আউট করে আর ব্যাকফুটে যাওয়া চলবে না কিন্তু। তোমাদের সাথে আমাদের এই টাই আপের মুখে সেটা কিন্তু খুব ভালো একটা বিজ্ঞাপন হবে না। উত্তরে রাজদীপও হাসলেন, মনে মনে তারিফ করলেন প্রাক্তন ক্লাসমেটের। এখন শিরোনাম চ্যানেলে গালুডির অনুসন্ধানের ফলাফল ফ্ল্যাশ করার ব্যাপারে কিংশুক রায় রাজদীপকে গ্রিন সিগন্যাল দিলেন। আমার এতে আপত্তি নেই, শুধু আমার জড়িত থাকার ব্যাপারটা আপাতত গোপন রাখাই ভালো। কিংশুক রায় ডুব দিলেন গভীর চিন্তায়। যা শুনে আর দেখে এলেন দুয়ারসিনিতে গতকাল, তা নিয়ে এবার কোন পথে এগোবেন সেটা ঠিক ভেবে পাচ্ছেন না তিনি। দেবজিতের খুনের পিছনের কারণ এখন পরিষ্কার, কিন্তু প্রমাণ সেটা পাওয়া যাবে কোথা থেকে? সেটা তো অপরাধীরা সরিয়ে দিয়েছে নিঃসন্দেহে। সেদিন ভোগপুর স্টেশনের কাছে ওই চায়ের দোকানের লোকগুলোর কথা অনুযায়ী পার্টির কিছু লোক দেবজিতের দেহের আশেপাশে কিছু খুঁজছিল। তাহলে কি আসল জিনিসটা খুনিরা বাগাতে পারেনি তখনও? মোবাইল ফোন একটা বড় জিনিস, সেটা যদি ট্রেনের জানলা দিয়ে ফেলে দেওয়া হয় তাহলে খুঁজে পাওয়া অসম্ভব না। একটা নির্দিষ্ট এলাকা জুড়ে খোঁজ করলে সেটা পাওয়া যাবেই, কিন্তু তার ভেতরের আসল জিনিস
অর্থাৎ মেমোরি কার্ডটা যদি বের করে ফেলে দেওয়া হয়, ছোট্ট পাতলা একটা জিনিস, দ্রুত গতিতে ছুটে চলা একটা ট্রেনের বাথরুমের জানলা দিয়ে ওটা ফেলে দিলে কোথায় উড়ে গিয়ে পড়বে তা হিসেব করা খুব কঠিন। তাই সেটা খুঁজে না পাওয়ার সম্ভাবনাটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু অপরাধীরা যদি সেটা নাও পেয়ে থাকে, আমাকে সেটা পেতেই হবে। কিন্তু সেটা প্রায় অসম্ভব, কারণ মারা যাওয়ার ঠিক কতক্ষণ আগে সেটা ফেলা হয়েছিল। দেবজিতের দেহ যেখানে পাওয়া গেছে সেখান থেকে সেই জায়গার দূরত্ব কতটা সেটা বোঝা যাবে কিভাবে? সাধারণ একজন প্রত্যক্ষদর্শী রয়েছে হাতে, অথচ সে যে ঘটনার বর্ণনা দিচ্ছে তার প্রমাণটা জোগাড় করা যাচ্ছে না। বিশাল একটা এলাকা জুড়ে ওই ছোট্ট একটা জিনিসের জন্য তল্লাশি চালানোটা খুব একটা লাভজনক হবে না। তাছাড়া অনেকগুলো দিনও কেটে গেছে মাঝে। এতদিনে কেউ সেটা কুড়িয়ে পায়নি আর পকেটে ভরেনি, তারই বা নিশ্চয়তা কোথায়? এছাড়া আর কি হতে পারে? ভাবতে ভাবতে হঠাৎই একটা কথা মাথায় এলো কিংসুক রায়ের। ফোন তুলে নিয়ে রাজদীপকে ধরলেন। রাজদীপ, শোনো, একটা নতুন পয়েন্ট মাথায় এসেছে। আমরা এতদিন ক্যামেরা, মোবাইল এসব নিয়ে ভাবছিলাম আর আসল জিনিসটাকে ইগনোর করছিলাম। কি বলো তো? আরে চিপ মেমোরি কার্ড, ছোট্ট জিনিস কিন্তু আসল প্রাণভোমরা। সেটা যদি মোবাইল থেকে খুলে ফেলে দেওয়া যায়, ব্যাস সব শেষ। সিআইডি ভোগপুরে ওই ছেলেটার খুনের ব্যাপারে সার্চ করে অনেক গ্যাজেটস পেয়েছে, তুমি তো দেখেছ। এবার একটু খোঁজ করার চেষ্টা করো তো, কোনো মেমোরি কার্ড ওরা পেয়েছে কিনা। আর একটা ছোট্ট প্রশ্ন আছে, তবে সেটা আমি করব। মেমোরি কার্ডের ব্যাপারটা দারুণ ভেবেছেন স্যার। যাদবপুর ইউনিভার্সিটির প্রফেসর ঘোষ ফোন করেছেন। ফোনটা দেখেই লজ্জা পেয়ে গেলেন কিংসুক। সত্যি রাজদীপ হঠাৎ দেবজিতের কেসটা নিয়ে আসায় এই ভদ্রলোকের ব্যাপারটা একেবারে ধামা চাপা পড়ে গেছে। ফোনটা তুললেন কিংসুক, নরম গলায় বললেন, হ্যালো প্রফেসর ঘোষ, হ্যাঁ বলুন। আই এম ভেরি সরি, আসলে অন্য একটা ব্যাপার নিয়ে এমন এনগেজড হয়ে রয়েছি যে আপনার ব্যাপারটা আর। প্রফেসর এমনিতেই ভীষণ চুপচাপ, ভদ্র, নম্র মানুষ। তাই কিংসুক আশা করেছিলেন ভদ্রলোক খুব ঠান্ডা গলায় যা বলার বলবেন, কিন্তু অবাক হয়ে শুনলেন প্রফেসর রীতিমতো উত্তেজিত। খুব চনমনে গলায় তিনি জবাব দিলেন, আরে না না মশাই, আপনাকে একটা গুড নিউজ দিতে ফোন করলাম। আরে আমার রিসার্চের সমস্ত পেপার পাওয়া গেছে। সে কি, কিভাবে? আরে আমারই এক ফেভারিট স্টুডেন্ট অন্য একটা নোটসের সেট নেওয়ার বদলে ভুল করে ওই খামটা নিয়ে গিয়েছিল। আমারই ভুল, বুঝলেন। একই রকম ব্রাউন পেপারের খামে রাখি তো সব কাগজপত্র, এই গুলিয়ে যাওয়াটা দোষের নয়। সে কি ফেরত দিয়ে গেল? হ্যাঁ, একটু আগেই দিয়ে গেল। কালই বিদেশে চলে যাচ্ছে বড় রিসার্চের কাজে। আপনি ভালো করে চেক করে নিয়েছেন তো সব পেপার? ওগুলো অরিজিনাল তো? কি যে বলেন! আরে ও আমার ভীষণ প্রিয় স্টুডেন্ট, আমাকে খুবই শ্রদ্ধা ভক্তি করে। ভেরি ব্রিলিয়ান্ট বয়। তার উপর আবার ক্যালকাটা ইউনিভার্সিটির বড় ছাত্র নেতা। ও তো ভুলটা বুঝতে পেরেই দৌড়ে এসেছে আমাকে ওটা ফেরত দিতে। আচ্ছা ঠিক আছে, অনেক অভিনন্দন। কিংসুক রায় প্রফেসরকে অভিনন্দন জানিয়ে ফোন কেটে দিলেন। বুঝলেন ওপারের ভালো মানুষটার মনে উনি ওর মনের মধ্যেকার সন্দেহটা ইনজেক্ট করতে পারবেন না। যা হারিয়েছিলেন তা খুঁজে পেয়েছেন, ব্যাস এতেই খুশি। এর বাইরে আর কিছু ভাবতেই রাজি নন ভদ্রলোক।
কিন্তু তার মাথার মধ্যে সাইরেন যে ক্রমাগত বেজেই চলেছে। ভুল করে ডকুমেন্টস নিয়ে গেল, আর ভুলটা ধরা পড়ল এতদিন পরে, আর সেটা ফেরত দিল বাইরে যাওয়ার ঠিক আগের দিন। হুইস্কির উপর দুটুকরো বরফ ফেলে গ্লাসটা মুখের কাছে আনছিলেন রাজেন সাঁতরা, কিন্তু টিভির দিকে চোখ যেতেই হাতটা আটকে গেল মাঝপথে। এখন শিরোনাম চ্যানেল চলছে, আর সেখানে এই মুহূর্তে দেখানো হচ্ছে একটা প্রোমো। রেল লাইনের ধারে পড়ে থাকা একটা মৃতদেহের সাদা কালো ছবির উপর দিয়ে বড় বড় অক্ষরে কিছু লেখা ফুটে উঠেছে। রেল লাইনের উপর পাওয়া গেল চিত্র সাংবাদিকের মৃতদেহ। দুর্ঘটনা নাকি আত্মহত্যা? এরপর ছবিটা বদলে গেল, ভেসে উঠল সিআইডির লোকেদের মুখ। এটা রঙিন ছবি, তার উপর লেখা ফুটে উঠল ভোগপুরের প্রদীপ মাইতি হত্যাকাণ্ডের সঙ্গে যোগাযোগ নাকি সম্পূর্ণ বিচ্ছিন্ন ঘটনা। আবার বদলে গেল ছবিটা, এখন টিভির পর্দায় ভেসে উঠেছে একটা জঙ্গল ঘেরা জায়গার ছবি। গাছপালার ফাঁক দিয়ে একটা কটেজের মতো কিছু দেখা যাচ্ছে। এবার তার উপর লেখা ফুটে উঠল, রহস্যের শিকড় কোথায় গাঁথা, উত্তর খুঁজছি আমরা। এরপর কালো ব্যাকগ্রাউন্ডের উপর দিয়ে একটা অ্যানিমেটেড ম্যাগনিফাইং গ্লাস স্ক্রিনের বাঁ পাশ থেকে ডান পাশে চলে গেল, আর তার লেন্সের তলায় ফুটে উঠল নতুন দুটো কথা, অপ্রকাশিত ছবি। এরপরের ছবিগুলো চেনা। সঞ্চালকের মুখ, দাঁড়িয়ে আছেন একটা মঞ্চের উপর, আর তার দুপাশে বসা কিছু মানুষ। একেবারে শেষে আবার কালো ব্যাকগ্রাউন্ডের উপর লেখা ফুটে উঠল, আলোকপাত কাল সন্ধে 7টায়। সাঁতরার মাথার ভিতরটা ঝাঁঝা করে উঠল। হাতের গ্লাসটা মাঝপথ থেকে ফিরে গেল টেবিলের উপর। মনের ভিতরে একটা ঝড় যেন তাণ্ডব শুরু করে দিয়েছে। তাঁর চোখের সাথে সেঁটে গিয়েছে ওই জঙ্গল আর কটেজের ছবিটা। এ কি দেখলেন তিনি? কিভাবে? ওরা কোত্থেকে পেল ওই ছবি? ওই জায়গায় পৌঁছে গেল কেমন করে? সাঁতরার মাথাটা ঠিক কাজ করছে না, সব ওলট পালট হয়ে যাচ্ছে তার। ধামাচাপা দেওয়া ব্যাপারটাকে কে আবার ঘাঁটতে শুরু করলো? সেদিন এখন শিরোনামের এই ছোকরা এখানকার বড় মাঠের অনুষ্ঠানেও একটু একটু করে এই ব্যাপারটা নিয়ে উস্কাচ্ছিল সবাইকে। স্থানীয় বিধায়ক হিসেবে মঞ্চে সেদিন আমন্ত্রিত ছিলেন সাঁতরাও। মোটেই ভালো লাগেনি তাঁর ছোকরার এই মতলবটা। বড্ড চড়ে পাকা এই ছোকরাটা, কিন্তু এখন কি করা যায়, কি করা যায়? না 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 না, হাত পা গুটিয়ে এইভাবে বসে থাকা তো যাবে না। সময়টা আমার মোটেই ভালো যাচ্ছে না, একটার পর একটা ঝঞ্ঝাট। আর কিছুদিন বাদে এতগুলো পুরসভার ভোট, তো একেবারে মুখে সব হচ্ছে। আর ভাবতে পারলেন না বিধায়ক। পাঞ্জাবির পকেট থেকে মোবাইল বের করলেন তিনি। এক্ষুনি উপরতলায় যোগাযোগ করতে হবে, যে কোনো উপায়ে এই প্রোগ্রাম বন্ধ করতে হবে। প্রয়োজনে এমন কিছু একটা সাজাতে হবে যাতে সমস্ত মিডিয়ার নজর গিয়ে পড়ে ওই ঘটনার উপর। উপরতলার সাহায্য ছাড়া সেটা সম্ভব নয়। সাঁতরা মোবাইলের কল বাটন টিপলেন। ও প্রান্তে ফোন বেজে উঠল পার্টির সম্পাদকের টেবিলে। হ্যালো, টিভিটা দেখেছেন? না, কোন টিভি? আরে এখন শিরোনাম। না দেখিনি। কেন? কি কি দেখাচ্ছে? সেই ফটোগ্রাফারের ব্যাপারটা, যে ব্ল্যাকমেলটা করেছিল। হ্যাঁ, সেটা নিয়ে কি দেখাচ্ছে? কি? আরে ওটা নিয়ে পড়েছে আবার। এসব তদন্ত চালিয়েছে নাকি? আরে কালকেই তো বলছে শো করবে। কি তদন্ত করবে? ও কেস তো চাপা পড়ে গিয়েছিল। আরে বলছে মাটি খুঁড়ে বের করবে। ব্যাপারটা সিরিয়াস হতে পারে। তপনদা, কিছু একটা করুন আপনি। এইভাবে হঠাৎ কিছু করুন বললেই কি করা যায়? দেখতে পাচ্ছ না চারপাশে কি চলছে? এখন দুম করে কিছু করতে গেলে বড় খেসারত দিতে হতে পারে। সামনে 70টা পুরসভার ভোট, অবস্থা এমনিতেই কাহিল। লড়াই চলছে অন্তত
40টা ধরে রাখার জন্যে। না হলে বিগ ফাইটের আগে কর্মীদের চাঙ্গা রাখা যাবে না। এখন তো কোনো বেচাল চালা যাবে না। আরে সেটা আমিও বুঝতে পারছি দাদা, কিন্তু ব্যাপারটা নিয়ে সামান্য কিছু একটু সামনে চলে এলে তোলপাড় হয়ে যাবে। আরে আপনি 40 ভাবছেন, 4টেও থাকবে না। দেখো, এই তোমাদের মতো হুটোপাটি করার বয়সও আমার নেই, আর সেটা করা আমাকে মানায়ও না। দায়িত্ব আছে তো একটা আমার, নাকি? তখনই তো বলেছিলাম, যা করবে গুছিয়ে করবে। বেশি বাড়াবাড়ি করার দরকারটা কি ছিল? ট্রেন থেকে নামিয়ে নিয়ে গিয়ে গুম করে রাখলেই তো পারতে। আরে বলছি, ওসব কথা এখন থাক না দাদা, যা হবার তো হয়ে গেছে। মেরে ফেলতে বলা হয়নি তো ওদেরকে। ওই লোকটা বেপরোয়াভাবে ওদের অ্যাটাক করতে গেছিল আগে। আরে ও দাদা, তখন মেজাজ গরম করে, আরে বাবা আপনি ছাড়ুন না এই সমস্ত কথা। বলছি দাদা, এই শোটাকে আটকান না। তামাশা করছো? হ্যাঁ, তামাশা করছো না? নিউজ চ্যানেলের শো বন্ধ করতে যাবে এখন রুলিং পার্টি, তাও আবার এই বাজারে। ফলটা কি হবে ভেবে দেখেছো? খেসারতটা তুমি দেবে, মিডিয়ার প্রশ্নের সামনে কি তুমি দাঁড়াবে? সাঁতরা তবুও দমলেন না। তাঁর যে দমে গেলে চলবে না এখন। একটু আগে টিভিতে দেখা ওই কটেজের ছবি আর অপ্রকাশিত ছবি ক্যাপশনটা বারবার ভেসে উঠছে তাঁর চোখের সামনে। কি অপ্রকাশিত ছবি? ওরা কি সেই ছবি পেয়ে গিয়েছে নাকি? পেলে কি হবে? নাকি ওটা শুধুই একটা আকর্ষক শিরোনাম? আচ্ছা ঠিক আছে দাদা, বলছি শোটা থামাতে হবে না। শোয়ের গুরুত্বটাকে কমান, পাবলিকের নজরটাকে একটু ঘুরিয়ে দিন না। আমাদের বাংলা বার্তা টিভিতে বলুন একটা কিছু দিয়ে একটা কাউন্টার করে দেবে। আরে বড় আকারের ইন্টারভিউ বা তদন্তমূলক কোনো একটা খবর দিলেই তো হয়। কিছু একটা ভাবুন না। আরে দাদা, একটু তাড়াতাড়ি ভাবুন প্লিজ। ঠিক আছে, রাখো, দেখছি। আরে রাখো, দেখছি। আর শুনতে ইচ্ছে করলো না তপন গুহর। ফোনটা কেটে দিলেন। ছিঁচকাদুনে গলা একদম সহ্য হয় না তপনের, কিন্তু বিরক্ত হলেও কপালের ভাঁজগুলো রয়েই গেল রাজ্যের শাসক দলের প্রধান সম্পাদকের। কিছু একটা করা দরকার বটে। এখন শিরোনাম এই মুহূর্তে যথেষ্ট প্রভাবশালী সংবাদ মাধ্যম। কোনো কিছু নিয়ে নামলে কোমর বেঁধেই নামে, অর্থাৎ তাঁকেও কোমর বাঁধতে হবে প্রতিরোধের জন্য। পার্টির প্রধান কার্যালয়ের ল্যান্ডলাইনের রিসিভারটা তুলে নিলেন তপনবাবু। নম্বর টিপলেন কয়েকটা। দলের এবং রাজ্যের সবচেয়ে হাই প্রোফাইল ব্যক্তির ঘরে বেজে উঠল ফোনটা। দেখো রাজদীপ, এই কেসটা নিয়ে আমাদের প্রোগ্রেসের কোনো খবর মিডিয়ায় আর আসুক, এটা আমরা একেবারেই চাইছি না। অলরেডি কিছুটা ফ্ল্যাশ হয়েছে আমাদেরই দোষে, আর তাতে তোমাদের প্রেসওয়ালাদের লাভ হলেও আমাদের কাজের বোধহয় খানিকটা ক্ষতি হয়েছে। নিজের ঘরে বসা রাজদীপ আর তাঁর সঙ্গে আসা নতুন রিপোর্টারকে উদ্দেশ্য করেই বললেন অসীম রায়। নতুন এই রিপোর্টারের চালচলন কেমন যেন লাগছে তাঁর। তাঁকে আরেকবার ভালো করে জরিপ করে নিলেন তিনি। হ্যাঁ, তুমি পরিচিত তাই টাইম দিলাম, অন্যদের এন্টারটেনই করছি না। কোনো ডিটেল শেয়ার করার কথা বলো না, সেটা সম্ভব হবে না। না স্যার, আমার ওই বিষয়ে কিছু জানার নেই, ওটা তো আমি কভার করছি না। উনি হায়দ্রাবাদ থেকে ট্রান্সফার নিয়ে এখানে এসেছেন, তাই আপনার সঙ্গে পরিচয় করাতে আনলাম। এ ব্যাপারে ওর যা জানার উনিই আপনাকে জিজ্ঞেস করবেন। আমি তো এখন লিভে এসেছি অন্য একটা প্রশ্ন নিয়ে। ছেদো কথা রাখো, লিভ আবার কি? সাংবাদিকের জীবনে আবার লিভ হয় নাকি? সবসময় খবরের গন্ধ শুকে বেড়ানোই তো তাদের কাজ। তা ঠিকই স্যার, কিন্তু আপনাকে তো ফোনে বললাম এটা আমার পার্সোনাল ইন্টারেস্টের ব্যাপার। আমার খুব ঘনিষ্ঠ বন্ধু খুন হয়েছে ওই জায়গায়, আমি সে ব্যাপারেই কিছু জানতে এসেছি। রাজদীপ, রোজ শয়ে শয়ে সাংবাদিক দেখছি, তোমাদের চিনতে আর বাকি নেই। ওই বন্ধু টন্ধু এসব সেন্টিমেন্টাল ট্রিক আমার সামনে খেলে লাভ নেই। উই বিলিভ ইন সেন্স, নট সেন্টিমেন্ট অ্যান্ড সেন্সেশনস। লেটস কাম টু দ্য পয়েন্ট স্ট্রেইট। স্যার, ভোগপুরে যে প্রদীপ নামে ছেলেটা মারা গেল,
তার ঘর থেকে তো আপনারা অনেক জিনিস পেয়েছেন। আমার একটাই জানার বিষয়, ওর মধ্যে কোনো মোবাইল ফোনের মেমোরি কার্ড ছিল কি? এই প্রশ্নে টান টান হলো তাঁর শরীর। উল্টো দিকে বসা কিংসুক রায় খুব মন দিয়ে লক্ষ্য করছিলেন তাঁকে। অসীম রায়ের চোখে মুখে ফুটে ওঠা বিস্ময়ের ছাপটা একেবারেই তার নজরে এড়াল না। বেশ বোঝা যাচ্ছে এরকম একটা প্রশ্নের জন্য ভদ্রলোক মোটেই প্রস্তুত ছিলেন না। চোখে তীব্র সন্দেহ নিয়ে অসীম রায় তাকালেন। হঠাৎ মেমোরি কার্ড? মেমোরি কার্ডের কথা জানতে চাইছো কেন? আসলে একদম লাস্ট মোমেন্টে আমার ওই বন্ধু আমাকে ফোন করেছিল। আমার ফোন সুইচড অফ ছিল, তাই কথা হয়নি। পরে ফোনটা অন করে ওর একটা SMS পাই। তাতে লেখা ছিল ওর ফোনের মেমোরি কার্ডটা ও ফেলে দিচ্ছে। ভোগপুরে যে ছেলেটা খুন হলো সে যেহেতু এসবের ব্যবসা করতো, সেহেতু ভাবলাম যদি তার কাছে পাওয়া যায় ওটা। মেমোরি কার্ড ফেলে দিয়েছিল কেন? আর তুমি বা সেটার জন্য ব্যস্ত হচ্ছ কেন? কি এমন ছিল ওতে? অভিজ্ঞ গোয়েন্দা অফিসার তিনি, জানবেন বেশি, জানাবেন কম। বেশ অবাকই হয়েছেন তিনি। প্রদীপের বন্ধু সেদিন বলেছে রেল লাইনের উপর থেকে মেমোরি কার্ডটা কুড়িয়ে পাওয়ার কথা। আজ এরা ফেলে দেওয়া মেমোরি কার্ডের খোঁজ করছে। উনি মাথা কামাচ্ছেন প্রফেশনাল শুটার নিয়ে। কিন্তু এবার এই মেমোরি কার্ডও তো যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেটাই তো জানা হলো না স্যার, সেটাই তো জানতে চাইছি। তাই তো লিভ নিয়ে আরাম না করে এই গরমে ছুটে বেড়াচ্ছি এদিক ওদিক। এবার অসীম রায়ের মুখে হাসি ফুটে উঠল একটা। সে হাসি আনন্দের হাসি নয়, চালাকি ধরে ফেলার হাসি। এমন হাসি পেশাদারি জীবনে বহুবার হেসেছেন কিংসুক রায়। তাই এই মুহূর্তে উল্টো দিকে বসা প্রফেশনাল রাইভালের মনোভাবটা পরিষ্কার বুঝতে পারলেন তিনি। সিআইডি কর্তার ঠোঁটে হাসিটা ঝুলিয়ে রেখেই বললেন, ভেরি স্মার্ট। কিছুই জানো না তবু এত ছোটাছুটি করছো, তাও কিনা একটা ক্ষুদ্র মেমোরি চিপের জন্য। রিপোর্টার হিসেবে তো তুমি অলরেডি এস্টাবলিশড। এবার কি ফিল্মের স্ক্রিপ্ট ট্রিপ? মতলব কি তোমার? মতলবটা কি সেটা আপনাকে বলে কি হবে স্যার? কেসটাকে তো পুলিশ আমলই দেয়নি। জিআরপি একটা রিপোর্ট দিয়ে খালাস হয়ে গেছে। কিন্তু আমাকে গুরুত্ব দিতেই হচ্ছে। বললাম যে খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। ওর শোকার্ত বাপ মাকে একটু শান্তি দিতে চাই। আপনারা যদি কোনো মেমোরি কার্ড পান, কাইন্ডলি একটু চেক করে দেখবেন। তাহলে আমরা সবাই জানতে পারবো কি ছিল ওর মধ্যে। ব্যাস এইটুকুই বলার ছিল। বেশ, মানলাম তোমার কথা। না, কোনো মেমোরি কার্ড পাওয়া যায়নি, তবে এই ব্যাপারে ইন্টারেস্টিং একটা তথ্য পাওয়া গেছে। কি তথ্য? প্রদীপের হাতে একটা মোবাইল ফোনের মেমোরি কার্ড এসেছিল, যেটাতে ও মারা যায় সেই সন্ধ্যেতেই। ওর পাড়ারই এক বন্ধু, ছেলেটার নাম কালু, ও দিয়েছিল। কথা হয়েছিল প্রদীপ ওটা বিক্রি করতে পারলে ওকে কিছু টাকা দেবে। রাজদীপ আর কিংসুক রায় মুখ চাওয়াচাই করলেন। যাক, জিনিসটার অস্তিত্ব তার মানে ছিল দেবজিৎ মারা যাওয়ার কিছুদিন পর অবধিও। অবশ্য যদি এই কার্ডই সেই কার্ড হয়। এর পরের পার্টটা আরো ইন্টারেস্টিং। কালু জানিয়েছে সে ওই মেমোরি কার্ডটা কুড়িয়ে পেয়েছিল রেল লাইন থেকে। উত্তেজনায় বুক ঢিপ ঢিপ করতে শুরু করেছে রাজদীপের। সারা শরীরে একটা শিহরণ অনুভব করছেন কিংসুক রায়ও। অসীম রায় যদি সেই মেমোরি কার্ডটা পেয়েও পায়নি বলে থাকেন, তাহলে ওর কথার মানে দাঁড়াচ্ছে ছেলেটা মারা যাওয়ার পরই কার্ডটা উধাও হয়ে গেছে। রেল লাইনের ওপর কুড়িয়ে পাওয়া যখন, ধরেই নেওয়া যায় ওটাই দেবজিতের কার্ড। কারণ মেমোরি কার্ড রেল লাইনের ওপর ফেলে দেওয়া মানুষের স্বাভাবিক অভ্যেসের মধ্যে পড়ে না। ছেলেটা সেই রাতেই রাস্তার ওপর খুন হলো। কোথাও যাচ্ছিল কিংবা ফিরছিল কোনো জায়গা থেকে। মেমোরি কার্ডটা সঙ্গে নিয়ে বেরিয়েছিল কি? কাউকে দিয়ে দিয়েছিল, নাকি ওটা ওর থেকে ছিনিয়ে নিতে গিয়ে ধস্তাধস্তি, তারপরে খুন? আচ্ছা অসীমবাবু, যে ছেলেটা খুন হয় তার সাইকেলের মুখটা কোন ডিরেকশনে ছিল? সিগারেটটা শেষ করে অসীম রায় এগিয়ে আসছিলেন টেবিলের দিকে
অ্যাশট্রেতে সেটা ফেলবেন বলে কিংসুক রায়ের এই প্রশ্নে থমকে দাঁড়ালেন তিনি। সাইকেলের মুখ প্রদীপের বাড়ির দিকে ছিল। ওকে, তার মানে ছেলেটা ফিরছিল কোনো জায়গা থেকে। তাই তো অনুমান করা যায়। কিংসুক বুঝলেন তিনি প্রায় ধরা পড়ে গিয়েছেন তাঁর প্রফেশনাল রাইভেলের কাছে। বেশিক্ষণ এখানে বসে থাকলে সমস্যা হতে পারে বুঝে উঠে পড়লেন তিনি। রিপোর্টারের কায়দায় বুক পকেট থেকে ছোট প্যাড বের করে নোট নিতে নিতে প্রশ্ন করলেন, পোস্টমর্টমে কোনো অস্বাভাবিকত্ব ধরা পড়েছে কি? যেমন ধরুন ধস্তাধস্তির চিহ্ন বা সেরকম কিছু? না, সেরকম কিছু পাওয়া যায়নি। শুধু ছেলেটার প্যান্টে টাটকা কাদার দাগ পাওয়া গেছে। প্যান্টের ডান পায়ের নিচের দিক ভেজা ছিল, পায়ে আর চটিতে হালকা কাদা ছিল। ধন্যবাদ স্যার। কিংসুক রায় রাজদীপকে উঠে পড়ার জন্য ইশারা করলেন। তারপর অসীম রায়কে ধন্যবাদ জানিয়ে চেম্বারের দরজার দিকে এগিয়ে গেলেন। একবার ঘাড় ঘুরিয়ে দেখলেন সিআইডি কর্তা একটা ঘোরের মধ্যে রয়েছেন যেন। তাঁর অভিব্যক্তি বলছে ভোগপুরের কেস নিয়ে তিনি একেবারে নতুন অ্যাঙ্গেলে ভাবতে শুরু করেছেন। তবে ভদ্রলোক যে খুব বড় একটা ক্লু দিয়ে কিংসুক রায়ের বিরাট উপকার করেছেন এটা বোধহয় তিনি নিজেও বুঝতে পারেননি। অসীম রায় চেম্বার থেকে বেরিয়ে এলেন। ওরা, তোমরা আমাকে একেবারে ব্যাট করিয়ে ছাড়লে। তুমি কাল এখন শিরোনাম লাইভ শোতে যাও, আমার একটা কাজ আছে। আশা করছি কাল বিকেলের মধ্যে শেষ কয়েকটা প্রশ্নের উত্তর পেয়ে যাব। এখন শিরোনাম টিভির নিউজ রুমের বিরাট দেওয়ালে অসংখ্য টিভি সেটে বিভিন্ন চ্যানেল চলছে। লোকাল, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল সব ধরনের নিউজের উপর নজর রাখার জন্যই এই ব্যবস্থা। দাঁড়িয়ে দেখছিল সন্দীপ। বাংলা বার্তা টিভির প্রোমো দেখে ভ্রু কুঁচকে গেল তার। স্ক্রিনে মুখ্যমন্ত্রীর বিভিন্ন অনুষ্ঠানের ক্লিপিংস দেখানো হচ্ছে। তারপর দেখানো হলো সাম্প্রতিককালে রাজ্যে ঘটে যাওয়া কিছু হিংসাত্মক ঘটনার ছবি। সব শেষে আসলো একটা ক্যাচ লাইন, প্রশ্ন অনেক, জবাব দেবেন মুখ্যমন্ত্রী, আজ সন্ধে 7টায়। মাথা শিরা ফুলে উঠল সন্দীপের। মস্ত চাল চেলেছে বাংলা বার্তা। স্বাভাবিক, সরকারের ঘনিষ্ঠ চ্যানেল, বিপদের দিনে পাশে তো দাঁড়াতেই হবে। সন্দীপের আজকের শোটাকে কাউন্টার করার জন্য কিছু একটা যে ওরা করবে সেটাও অনুমান করেই ছিল, কিন্তু এত দূর যাবে সেটা ভাবেনি। এর থেকেই একটা জিনিস প্রমাণ হয়, ওদের শোয়ের প্রোমো দেখেই বাংলা বার্তা আর তার পৃষ্ঠপোষকদের ঘাম ছুটে গিয়েছে, আর তাই এত ডেসপারেশন। কি করবো এবার? না 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 না, আমাকেও এবার একটা পাল্টা চাল দিতে হবে। হাতে মাত্র আর কয়েকটা ঘন্টা, তার মধ্যেই যা করার করতে হবে, না হলে বাংলা বার্তা মেরে বেরিয়ে যাবে। যতই মানুষ সরকার বিমুখ হোক, মুখ্যমন্ত্রী লাইভ কোনো চ্যানেলে থাকলে লোকের মনোযোগ তো সেখানে যাবেই, কিন্তু আজ সেটা হতে দেয়া যাবে না কোনো মতেই। দ্রুত একটা প্ল্যান ভেবে নিল সন্দীপ। ছুটল স্টুডিওর দিকে। এক্ষুনি তাকে ক্যামেরার সামনে দাঁড়াতে হবে। মনে মনে সংলাপগুলো আওড়ে নিল সে। আজ এই মুহূর্তের সব থেকে বড় খবর, আজ সন্ধ্যা 7টার পূর্ব নির্ধারিত অনুষ্ঠান বন্ধ করার জন্য আমাদের অফিসে একের পর এক হুমকি ফোন আসছে। আমাদের আজকের অনুষ্ঠানের একজন অতিথি এই মাত্র জানিয়েছেন তিনি হুমকি ফোন ও SMS পাচ্ছেন। তাকে অনুষ্ঠানে যোগদান করতে বারণ করা হচ্ছে। বলা হচ্ছে আজ মুখ খুললে তার চরম বিপদ হতে পারে। ব্যাস, এতেই কাজ হবে। সন্দীপ সজোরে সিস্টেমস রুমের দরজায় ঠেলা দিল। হঠাৎ ওকে দেখে এখানে চমকে উঠল সবাই। কড়া গলায় নির্দেশ দিল সন্দীপ, গো ফর আ ব্রেক, কুইক কুইক, আমি লাইভে আসছি। গুদামপাড়ায় পা রেখেই কিংসুক রায় বুঝলেন গোটা এলাকা আজ সন্ধেবেলায় হতে চলা 2 টিভি চ্যানেলের 2টো শো নিয়ে ভীষণ রকম উত্তেজিত। রেললাইনের ধার দিয়ে হাঁটতে হাঁটতে গুদামপাড়ার দিকে যাওয়ার সময় বিভিন্ন জায়গায় ছোট ছোট জটলা দেখলেন। সব জায়গাতেই একই আলোচনা। কিংসুক রায় এগিয়ে গেলেন এমনই একটা জটলার দিকে। নমস্কার, আমি নিউজ বাংলা থেকে আসছি। আচ্ছা, ওই যে ঝোপের ধারে প্রদীপের মৃতদেহ আর সাইকেলটা পড়েছিল, সেটা কি আমাকে একটু দেখিয়ে দিতে পারবেন?
হ্যাঁ হ্যাঁ, চলুন আমি দেখিয়ে দিচ্ছি। কিছুদিনের মধ্যে বৃষ্টি হয়নি না? কোথায় আর বৃষ্টি, সেই ফাল্গুন মাসে 2-3 দিন একটু হয়েছিল, ওই নিম্নচাপ নাকি বলে, তারপর আর এক ফোঁটাও পড়েনি। বৈশাখ শেষ হয়ে জ্যৈষ্ঠ আসতে চলল, কাল বৈশাখীরই কোনো নামগন্ধ নেই, বৃষ্টি তো কোন ছাড়। কিন্তু প্রদীপের পোস্টমর্টেমে প্যান্ট ভেজা থাকার উল্লেখ আছে, প্যান্টে কাদার উল্লেখ আছে, অর্থাৎ ছেলেটা এমন কোনো জায়গা থেকে আসছিল যে পথে পুকুর পাড় বা কলতলা আছে। কলতলা হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ পুকুর পাড়ে সাধারণত পা আর প্যান্ট অনেকটা ভিজে যাওয়ার মতো জল জমে থাকে না, বিশেষত এই কাঠ ফাটা গরমের সময়। কলতলায় সেটা সম্ভব, কারণ সেখানে সারাক্ষণ জল পড়তে থাকে। কিন্তু সাইকেল চালিয়ে আসা একটা ছেলের প্যান্ট অনেকটা ভেজার মতো জল। আচ্ছা বলছি, প্রদীপের সাইকেলটাও কি পুলিশ নিজেদের জিম্মায় রেখেছে? না, ও আমাদের ক্লাবে রাখা আছে। বুঁদের বাবা বলল কে আর চালাবে, তাই ক্লাবেই। সেটা একবার দেখা যায়? হ্যাঁ, দেখা যাবে না কেন, চলুন চলুন। সামান্য দূরেই ক্লাবটা। ক্লাবের দরজার পাশেই দেওয়ালে হেলান দিয়ে দাঁড় করানো রয়েছে একটা সাইকেল। লোক দুজন সেটার দিকে আঙুল দেখালো। কিংসুক রায় সাইকেলটা বাইরে বের করে আনলেন। দিনের চড়া আলোয় ভালো করে লক্ষ্য করলেন চাকা দুটোতেই পাতলা কাদা লেগে রয়েছে। জল মাটি একসাথে লেগে শুকিয়ে গিয়ে যেমন পাতলা প্লাস্টারের মতো দেখায়, ঠিক সেই রকমই দেখাচ্ছে কাদাটা। কোনো জল কাদা জমে থাকা জায়গায় একটা সাইকেল বেশ কিছুক্ষণ দাঁড় করানো থাকলে এটা হওয়া সম্ভব। নিশ্চিত হওয়ার জন্য কিংসুক রায় পকেট থেকে চাবির গোছা বের করলেন। পাতলা একটা চাবি দিয়ে আলতো টোকা দিতেই ঝুরঝুর করে গুঁড়ো হয়ে কাদাগুলো পড়ল চাকা থেকে। আচ্ছা ভাই, কাছাকাছি পুকুর পাড়ার কলতলা কোথায় কোথায় আছে? পুকুর তো গন্ডাখানেক আছে, কিন্তু ওই টিপ কল আর বেশি নেই। রেল লাইনের ধারে দুটো আছে, আর একটা অনেক দিন হলো খারাপ হয়ে পড়ে আছে, আর একটা আছে থানার সামনে। রেল লাইনের ধারে টিউবওয়েল হবে বলে মনে হয় না। সিআইডি বলছে প্রদীপের সাইকেলের মুখ ওর বাড়ির দিকে ছিল। রেল লাইনের ধারে টিউবওয়েলটা সেদিন দেখেছি, সেটা প্রদীপের বাড়ি ছাড়িয়ে। ওই টিউবওয়েলে সে গিয়ে থাকলে ধরতে হবে সে ফিরছিল ওদিক থেকে, আর সেক্ষেত্রে তার সাইকেলের মুখ থাকতো এদিকে, অর্থাৎ এই ক্লাবের দিকে। তাহলে কি সে রাত্রে থানার দিক থেকে ফিরছিল ছেলেটা? থানাতে গিয়েছিল নাকি? হয়তো ওই মেমোরি কার্ডে গোলমেলে কিছু দেখে থানায় জমা দিতে গিয়েছিল, কিংবা ওকে হয়তো ডেকে পাঠানো হয়েছিল। সর্বনাশ, ওই মেমোরি কার্ড কি শেষমেশ পুলিশের হাতে পৌঁছে গেছে? তাহলে তো এতক্ষণে তার দফা রফা হয়ে গেছে। এই সব জায়গায় পুলিশ স্থানীয় রাজনৈতিক শক্তির প্রশাসনিক প্রতিনিধি মাত্র। এলাকার দাদাদের কোনো বিপদ হতে পারে বুঝলে বুক দিয়ে আগলায়। আচ্ছা ভাই, থানাটা কত দূর? বলছি, হেঁটে যাওয়া যায়? হেঁটে যাওয়া যায়, একটু দূর হয়। সাইকেলে বা ভ্যানে যেতে 5-7 মিনিট লাগে। রাস্তাটা একটু বলে দেবেন ভাই? 2 পিস শুকনো পাউরুটি একটু ডাল দিয়ে খেয়ে সবে গাছতলায় কাপড়টা পেতে শুতে যাচ্ছিল ভোলা ভিখিরি। এমন সময় তার চোখ গেল সামনের রাস্তার দিকে। একটা বেশ বড় সড়ো চেহারার লোক, চোখে কালো চশমা পরে থানার দিকেই আসছে। লোকটা আসছে গুদামপাড়ার দিক থেকে, কিন্তু সে থানায় ঢুকল না। সামনের কলতলাটায় এসে দাঁড়ালো। পা দিয়ে জলকাদা মাখা মাটিতে টিপে টিপে কি যেন দেখছে। কদিন ধরে থানায় একেবারে বিয়ে বাড়ি লেগে গিয়েছে। অষ্টপ্রহর দঙ্গলে দঙ্গলে লোক আসছে, কি হইচই, চেঁচামেচি, ধাক্কাধাক্কি। কিন্তু এই লোকটার ধরন যেন একটু অন্যরকম। লোকটা একবার কলটা পাম্প করলো, তারপর সামনে তাকাতেই ভোলার সাথে তার চোখাচোখি হলো।
লোকটা চশমাটা খুলে তাকেই দেখছে। একটু ভয় পেল ভোলা। কিংসুক রায় এবার শটান এসে দাঁড়ালেন ভোলা ভিখিরির সামনে। এখানে আস্তানা কতদিনের? ইয়ে 2-3 বছর। বাহ, একেবারে থানার সামনে। তা এখানে আমদানি হয়? স্টেশনেই সারাদিন বসলে ভালো হতো না? স্টেশনেই তো থাকি সারাদিন, বড্ড রোদ্দুর, তাই একটু ছাওয়ায় শুয়েছি। তাই নাকি? সারাদিন স্টেশনেই থাকো? এদিক ওদিক ঘোরাঘুরি উঁকি ঝুঁকি মারো না? এবার বেশ ভয় পেল ভোলা। ভাবছে কি বলতে চায় লোকটা। কিংসুক রায় বুঝলেন ভোলার মনের অবস্থাটা। পরিস্থিতি একটু হালকা করার জন্য বললেন, আচ্ছা, তা কোথায় কোথায় ভিক্ষা করো? ইয়ে স্টেশনে থাকি তো, শিব মন্দিরে যাই, মোচাতলাতেও যাই। আর রাতে শো কোথায়? এখানেই শুই বাবু। সারা বছর এখানেই শো? শীতে বৃষ্টিতে? তখন থানার বারান্দায় শুই। বাহ, বেশ ভালো বন্দোবস্ত তো। থানার বাবু বারণ করেন না? না, আগের বাবু খেতেও দিতেন, এই বাবু দেন না, শুতে দেন। কিংসুক রায় পার্স থেকে একটা 100 টাকার নোট বের করে ভোলার দিকে এগিয়ে দিলেন। রাতে শো কখন? 100টা টাকা দেখে চকচক করে উঠল ভোলার চোখ। সে প্রায় ছিনিয়ে নিল নোটটা, তারপর সেটা উল্টে পাল্টে দেখতে লাগলো। কিংসুক আর একটা নোট অল্প একটু বের করে ফের বললেন, কই বললে না তো রাত্রে কখন শো? তা তো জানি না বাবু, যখন ইচ্ছে তখন শুই। দ্বিতীয় নোটটা বেরিয়ে এসে তার হাতে জমা পড়ল। বুক ঢিপ ঢিপ করছে ভোলার। স্বপ্ন দেখছি না তো? আজ সকালে কার মুখ দেখে উঠেছিলাম, কিন্তু এই লোকটার মতলবটা কি? থানার দিকে যাচ্ছিল, হঠাৎ আমার সাথে এত পীড়িত করছে কেন? কিংসুক রায় এবার বুক পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে এগিয়ে দিলেন ভোলার দিকে। ভোলা হাত বাড়াতেই খপ করে ধরলেন। এক হ্যাঁচকায় তাকে নিজের দিকে টেনে এনে কানের কাছে মুখ এনে বললেন, এই কটা টাকাই শেষ নয়, যা জিজ্ঞেস করব ঠিক ঠিক উত্তর দিলে আরো পাবে। আর মিথ্যে বললে আজ রাত থেকে আর এখানে না, একেবারে থানার লকআপের ভেতরে শোয়ার ব্যবস্থা করব। কি 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 জবাব দেব বাবু? আমি তো কিছু জানি না। সব জানিস তুই। যে ছেলেটা সেদিন এখানে গুলি খেয়ে মরেছে, তার লাশ তুই দেখেছিস না পরদিন ভোরে? হ্যাঁ বাবু, আমি দেখেছিলাম। কিংসুক এবার 3 নম্বর নোটটা ভোলার সামনে রেখে বললেন, বাহ, সাবাস। এবার ভালো করে মনে করে বলতো, ছেলেটা কি আগের রাত্রে থানায় এসেছিল? চুপ করে থেকে পার পাবি না কিন্তু, বল, নয়তো। হ্যাঁ বাবু, থানায় এসেছিল তো। কি করে নিশ্চিত হচ্ছিস তুই? তুই দেখেছিলি তার মুখ? হ্যাঁ বাবু, মুখ দেখেছিলাম। এখানে ওই টিপকল পাম্প করে পায়ে জল দিচ্ছিল অনেকক্ষণ ধরে। তারপর কি হয়েছিল? কি দেখেছিলি? সত্যি কথা বলবি। একটা মিথ্যে বললে কিন্তু খুব বিপদে পড়বি। ছেলেটা পা ধুয়ে সাইকেলটা একটু ওই দূর অব্দি হাঁটিয়ে নিয়ে গেল, তারপর চালিয়ে চলে গেল। তারপর ওর পিছু নিয়েছিল কেউ? বাবু, ছেলেটা এখান থেকে যাওয়ার খানিকক্ষণ পরে বড়বাবু বেরিয়েছিলেন সাইকেল নিয়ে। ছেলেটা যে পথে গেছিল না, সে পথে গেছিলেন ওই বড়বাবু। কথাটা শোনা মাত্র কিংসুকের মনে হলো শিরদাঁড়া দিয়ে একটা তরঙ্গ নেমে গেল যেন। সর্বনাশ, এতটা তো ভাবিনি, কিন্তু অঙ্ক তো মিলে যাচ্ছে। এমন কাজও করা যায় পুলিশের ইউনিফর্ম পরে?
এই তারপর কি হলো? এই তো তারপরে একটু পরেই বাবু ফিরে এলেন থানায়। কিংসুক আর দুটো 100 টাকার নোট ভোলার ছেঁড়া জামার পকেটে গুঁজে দিয়ে উঠে পড়লেন। আর তার কিচ্ছু জানার নেই, উত্তর পেয়ে গিয়েছেন তিনি। এবার শুধু বইয়ের শেষে গিয়ে পাতায় ছাপা উত্তরটার সঙ্গে মিলিয়ে নিলেই ব্যাস। কিন্তু তার কোনো প্রয়োজন তার কাছে নেই। তার কাজ ছিল রাজদীপকে কিছু প্রশ্নের উত্তর খুঁজে পেতে সাহায্য করা। যে পথে গেলে উত্তর পাওয়া যাবে সে পথে তাকে নিয়ে যাওয়া। সে কাজ শেষ। ভোলা ভিখিরির পিঠে হাত রাখলেন তিনি। সাবধানে থাকিস। তারপর এগিয়ে গেলেন যে পথে এসেছিলেন সেই পথের দিকে। থানায় একবার ঢুঁ মারার ইচ্ছে ছিল, কিন্তু সবকিছু শোনার পর সেই মানসিকতা আর নেই। ভোলা ফ্যালফ্যাল করে চেয়ে রইল আশ্চর্য লোকটার দিকে। কিংসুক রায় হেঁটে চললেন গুদামপাড়ার বাইরে রাখা তার গাড়ির দিকে। একটা ভিখিরির একমাত্র বেঁচে থাকার লক্ষ্য হয় দুবেলা দুটো পেটে দেওয়ার জন্য পয়সা জোগাড় করা। চারপাশে ঘটে যাওয়া কোনো কিছু নিয়েই সে ভাবে না। কিন্তু কিংসুক রায় প্রথম দিনই শুনেছিলেন প্রদীপের মৃতদেহ প্রথম দেখতে পায় এক ভিখিরি। সেদিন সকালে স্টেশনে, আবার কিছুক্ষণ পরেই গুদামপাড়ায় সিআইডিকে ঘিরে তৈরি হওয়া ওই জটলায় ভিখিরিটাকে দেখে তাঁর মনে একটা সন্দেহ জেগেছিল। আর যে লোকটাকে ওইভাবে ওরকম একটা জায়গায় পেয়ে যাবেন তা অবশ্য ভাবতে পারেননি তিনি। কিন্তু ওকে সামনে পেয়েই তার মনে হয়েছিল একবার বাজিয়ে দেখা যাক, যদি কোনো ইন্টারেস্টিং শব্দ পাওয়া যায়। নিশ্চয়ই ভিখিরি যে তার একমাত্র সম্বল ওই পুঁটলির মধ্যে এই জোড়া রহস্যের থিম মিউজিক লুকিয়ে রেখেছে, তা কে জানতো। জিগসো পাজলটা সলভ হয়ে গিয়েছে। বেঁচে থাকার আর আশা নেই বুঝে দেবজিৎ ট্রেনের বাথরুমের জানালা বা প্যানের হোল দিয়ে মেমোরি কার্ডটা ফেলে দেয়। সেই কার্ডই কালু নামের ছেলেটা কুড়িয়ে পায়। সে কিছু টাকা পাওয়ার আশায় সেটা এনে দেয় প্রদীপকে। প্রদীপ নিঃসন্দেহে দেখেছিল কার্ডের ভিতরকার ওই বিস্ফোরক ভিডিওটা আর থানার বড়বাবুকে বলেছিল ওটার ব্যাপারে। ব্যাস, অমনি তাকেও সরে যেতে হলো পৃথিবী থেকে। সিআইডি বলছে ছেলেটাকে খুন করেছে কোনো প্রফেশনাল শুটার। রাতের অন্ধকারে এমন অব্যর্থ লক্ষ্য দেখেই তাদের এই ধারণা। থানার বড়বাবুর ভালো বন্দুক চালানোর হাত থাকাটা স্বাভাবিক, আর রাতে অন্ধকার হলে তার সাথে টর্চ ছিল না তার নিশ্চয়তা কোথায়। এখন বাকি রইল শুধু মার্ডার ওয়েপেন। সেটারও আস্তানা কোথায় সহজেই অনুমান করতে পারেন তিনি। যারা স্থানীয় পুলিশ প্রশাসনকে এভাবে ঘৃণ্য কাজে লাগাতে পারে তারা আধুনিক বিদেশি অস্ত্র যোগান দিতে পারে। সিআইডি সেই অস্ত্রের জন্য তল্লাশি করেছে প্রচুর, কিন্তু থানায় তল্লাশি করেনি, করার প্রশ্নই ওঠে না। গাড়িতে উঠে কিংসুক রাজদীপকে একটা মেসেজ করে দিল, কেস সলভড, রেস্ট রিমেন্স টু বি ডান বাই সিআইডি, সি ইউ টুনাইট। সন্দীপের স্ট্র্যাটেজি দারুণ কাজে লেগেছে। ওরা দর্শকদের প্রতিক্রিয়া জানানোর সুযোগ করে দেওয়ার জন্য টেলিফোন লাইন খুলে দিয়েছে। তীব্র প্রতিক্রিয়া আসছে চারিদিক থেকে। এটাই দরকার ছিল। পাবলিকের অ্যাটেনশনটা পুরোপুরি কেড়ে নেওয়া গিয়েছে। স্টুডিওতে অতিথিরা সকলেই উপস্থিত। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। সন্দীপ তৈরি, সমস্ত ডকুমেন্টসও তৈরি। ওদিকে অশোক দত্তকে নিয়ে যাওয়া হয়েছে 2 নম্বর স্টুডিও রুমে। নিরাপত্তার কারণে আপাতত তাঁর নাম প্রকাশ করা হবে না, মুখও দেখানো হবে না। টিভির পর্দায় দেখা যাবে শুধু তাঁর পিঠের অংশটা। হঠাৎ সন্দীপের কেবিনের দরজা ঠেলে রাজদীপ ঢুকলেন। সন্দীপ, এই দেখো কিংসুক স্যারের SMS। সাব্বাস, এটা এখনই ফ্ল্যাশ করা দরকার, স্যারকে এখানে আনতেই হবে। রাজদীপ জানেন কিংসুক হয়তো এই ব্যাপারটা এখনই ফ্ল্যাশ হয়ে যাওয়াটা ভালোভাবে নেবেন না, কিন্তু আজ এতটাই আবেগপ্রবণ তিনি যে নিজেকে সামলাতে পারছেন না। SMS-টা পেয়েই স্যারকে ফোন করেছিলেন তিনি। সব শোনার পর থেকেই মনের ভিতরটা কেমন যেন করছে।
সন্দীপও রাজদীপের কাছে সব শুনে উত্তেজনায় কাঁপতে লাগল। ও নাছরবান্দা যে কোনো উপায়ে কিংসুক রায়কে স্টুডিওতে আনতে চায়। হ্যাঁ, কিন্তু তুমি বুঝতে পারছো না, এটা স্যার ভালোভাবে নেবেন না। এখনই জানাজানি করাটা কি খুব দরকার? আরে আমি বুঝতে পারছি, কিন্তু তোমাকে বোঝাতে পারছি না। আরে তুমি আমাকে কিংসুক স্যারের নাম্বারটা দাও তো, আমি নিজে ফোন করছি। ফোন করেই ফেললো রাজদীপের থেকে নাম্বার নিয়ে। স্যার, স্যার আপনাকে একবার স্টুডিওতে পায়ের ধুলো দিতেই হবে স্যার। আবার আমি কেন? কি যে দুর্বিপাকে ফেলো তোমরা আমাকে। প্রাক্তন সিবিআই কর্তা স্বাভাবিকভাবেই রাজি হলেন না, কিন্তু এটাও বুঝলেন যে সন্দীপ তাঁকে সহজে ছেড়ে দেবে না। অনেকদিন ধরে ওর মঞ্চ সঞ্চালনা দেখছেন তিনি। ছেলেটার কথা বলা স্টাইলে একটা জাদু আছে। শেষমেশ সেই জাদুই কাজ করলো কিংসুক রায়ের উপর। আপনার সম্বন্ধে সবই শুনলাম স্যার। শুনলাম আপনি কখনো মাথা নত করেননি, হার মানেন। আপনাকে হারতে বলা হয়েছিল বলে আপনি ময়দান ছেড়ে এসেছিলেন, কিন্তু আজ তো আপনি জয়ী। আপনি যে বদলাননি সেটাই পুরা রাজ্য, দেশের মানুষকে একবার দেখিয়ে দেবেন না স্যার? স্রোতের বিপরীতে যে আপনি হাঁটছেন, হাঁটা যে যায় চেষ্টা করলে তা একবার বুঝিয়ে দেবেন না? কিংসুক রায় চুপ করে গেলেন। মনটা এমনিতেই ভারাক্রান্ত। এই চালাক ছেলেটা সে ভার আরো যেন বাড়িয়ে দিল। কথাটা অবশ্য বড্ড খাঁটি বলেছে ছেলেটা। মানুষ আস্থা হারাচ্ছে। কেন হারাচ্ছে তার থেকে বেশি ভালো আর কে জানে, কিন্তু সে আস্থা ফেরানোর দায়িত্বটা কার? তার মতো মানুষদেরই তো। তাহলে আড়ালে থাকবেন কেন? এখন তো তিনি স্বাধীন। চোখটা হঠাৎ বেইমানি করে ছলছল করে উঠল তাঁর। তাড়াতাড়ি সামলে নিলেন তিনি। বেশ, তোমার কথাই থাক, আসবো তাহলে। কিন্তু আমার পাস্টের ওপর বেশি আলো ফেলা চলবে না। আমি প্রায় কলকাতার কাছাকাছি এসেই পড়েছি। তোমাদের শো মাঝামাঝি জায়গায় থাকতে আমি পৌঁছে যাব। ঘণ্টা তিনেক পরের কথা। এখন শিরোনাম টিভির লাইভ শো অপ্রকাশিত ছবি সবে অফ এয়ার হয়েছে। স্টুডিওতে আসা অতিথিরা দল, পেশা, ধর্ম ভুলে এক সুরে কথা বলেছেন। এদিকে এক নাগাড়ে বেজে চলা ল্যান্ডলাইন ফোনগুলো শব্দে কানে তালা লেগে যাওয়ার জোগাড় নিউজ রুমে। সব নিউজ চ্যানেলে এই মুহূর্তে একটাই খবর। এখন শিরোনামে প্রচারিত অপ্রকাশিত ছবির নেপথ্যের রহস্য আর সমাধানের বৃত্তান্ত। ইতিমধ্যেই সূত্র মারফত খবর এলো যে বাংলা বার্তা টিভি স্টুডিও থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী সোজা গিয়েছেন পার্টির হেডকোয়ার্টারে। সেখানে জরুরি মিটিং ডেকেছেন শাসক দলের প্রধান সম্পাদক। ভোগপুর থানার বড়বাবু দুলাল সরকারকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা হচ্ছে কলকাতায়। জেরা করা হতে পারে ওখানকার স্থানীয় বিধায়ক ও অন্যান্য কয়েকজনকেও। স্টুডিওতে বসে সেই সব খবর শোনার পর রাজদীপ আর সন্দীপ গিয়ে কিংসুক রায়ের পা ছুঁল। তিনি ওদের পিঠ চাপড়ে দিলেন। আরে কাজ তো এখনো বাকি আছে। আমরা পর্দাটা ফাঁস করেছি মাত্র, এবার তো প্রমাণ জোগাড় করতে হবে। তোমরা লেগে পড়ো। ও নিয়ে ভাববেন না স্যার, আজ যা ধাক্কা খেয়েছে এরপর আর ধামাচাপা দিতে পারবে না। বিরোধীরা সিবিআই তদন্ত চাইল বলে সেটা ঠেকাতে গেলে এখন সিআইডিকে ফ্রি হ্যান্ড দিতেই হবে। একটু ভুল বললে সন্দীপ। অপোজিশন আর সিবিআই প্রোব চাইবে না, সেটা তো তারা এমনিতেই পেয়েছে। তদন্তটা প্রকাশ্যে হচ্ছিল না, এই যা, এখন সেটা প্রকাশিত। হ্যাঁ, যা বলেছ, অপ্রকাশিত ছবির জন্য অপ্রকাশিত তদন্ত। একটু দূরেই দাঁড়িয়ে আছে শর্মিষ্ঠা। চোখে মুখে ভীষণ খুশি আর উচ্ছ্বাস মেশানো একটা ছাপ। ওর দৃষ্টি সন্দীপের দিকে, আর সে দৃষ্টিতে একটা গর্বের ইঙ্গিত। কিসের জন্য গর্ব? এত বড় রহস্যটা সমবেত চেষ্টায় সমাধান করতে পারার জন্য, নাকি সন্দীপের জন্য? মনস্তত্ত্ব নিয়ে নাড়াচাড়ায় অভিজ্ঞ কিংসুক রায় এর আগেও লক্ষ্য করেছেন সন্দীপের ব্যাপারে কোনো কথা বলার সময় শর্মিষ্ঠা একটু যেন বেশি উত্তেজিত হয়ে পড়ে। কিভাবে কোন ভাষায় সন্দীপের প্রশংসা করবে ঠিক বুঝে উঠতে পারে না। আজকের ব্যাপারটাও কিংসুকের চোখ এড়ালো না। সন্দীপে মুগ্ধ শর্মিষ্ঠা। তিনি এখন নিশ্চিত এও বুঝি এক অপ্রকাশিত ছবি। দিন 15 পরের কথা।
প্রদীপ মাইতি আর দেবজিতের হত্যাকাণ্ড নিয়ে রাজ্য রাজনীতি একেবারে তোলপাড়। সিআইডির হাতে গ্রেফতার হয়েছেন ভোগপুরের বিধায়ক, শাসক দলের আঞ্চলিক প্রধান আর থানার বড়বাবু দুলাল সরকার। জেরায় দুলাল তাঁর অপরাধ স্বীকার করেছেন আর একথাও ফাঁস করেছেন যে যা করেছেন সবই বিধায়ক আর লোকাল পার্টি অফিস থেকে আসা নির্দেশের ভিত্তিতে। দামি বিদেশি 9mm পিস্তলটা তাঁর বাড়ি থেকেই পাওয়া গেছে আর তাতে লোড করে রাখা বুলেটের সাথে প্রদীপ মাইতির শরীরে প্রবেশ করা বুলেট ম্যাচও করে গিয়েছে। সার্ভিস রিভলভার থেকে বেরোনো প্রতিটা বুলেটের হিসেব দিতে হয়, তাই সেই রাত্রে সেটার বদলে এই পিস্তলটা নিয়ে স্বীকার করতে বেরিয়েছিলেন দুলাল সরকার। এই পিস্তলটা তখন থানায় ওর টেবিলের ড্রয়ারেই রাখা থাকত। প্রদীপের কথায় দুলাল বুঝেছিলেন সে সব জানে মেমোরি কার্ডের মধ্যে সেভ করা ওই ভিডিও ফাইলটা সম্বন্ধে। সবকিছু বাইরে ফাঁস করে দিতে পারত, তাই তাকে সরিয়ে দেওয়া ছাড়া আর উপায় ছিল না। মেমোরি কার্ডটা বিধায়ক রাজেন সাঁতরার ঘনিষ্ঠ এক সহযোগীর কাছ থেকে সিআইডি উদ্ধার করেছে। সেটাতে বিস্ফোরক ভিডিও ক্লিপটা পাওয়া যায়নি বটে, তবে শেষ রক্ষাও হয়নি। ওই বিশেষ ক্লিপটা সে তার কম্পিউটারে কপি করে রেখেছিল। মনিটর খারাপ হয়ে যাওয়ায় সেটা ডিলিট করে উঠতে পারেনি। সিআইডি কম্পিউটারের হার্ড ডিস্ক খুলে নিয়ে গিয়ে তার ভিতর থেকে উদ্ধার করেছে ক্লিপটা। এখন অষ্টপ্রহর সমস্ত বাংলা নিউজ চ্যানেলে দেখানো হচ্ছে সেই ক্লিপিংস। স্বর্গীয় দেবজিৎ তার দুঃসাহসিক কীর্তির জন্য প্রতিনিয়ত বাহবা কুড়োচ্ছে দর্শকদের। রাজদীপ এই মুহূর্তে আরও বিখ্যাত মানুষ হয়ে পড়েছেন। শুধু যে তাঁর বাইলাইন স্টোরির সংখ্যাই বেড়েছে তা নয়, এখন শিরোনাম চ্যানেলের আলোচনা চক্রে তাঁর উপস্থিতির হারও বেড়েছে। গুদামপাড়ায় কালু এখন হিরো। পাড়ার বন্ধুদের কাছে এখন তার কদরই আলাদা। সে রেললাইনের উপরে মেমোরি কার্ডটা দেখতে পেয়েছিল বলেই না এত বড় একটা রহস্যের সমাধান হলো। খড়গপুরের সেই কারখানাতে সপ্তাহখানেক কাজও করা হয়ে গেল কালুর। ফিটফাট ড্রেসে প্রতি রাত্রে ঘ্যাম নিয়ে এসে পায়চারি করে কারখানার চত্বরে। আরও 2-3টে কারখানা খুলেছে এদিক ওদিক। কালু কিন্তু এখনো বোঝেনি পল্টুদার বলা সেই কথাটার মানে। কারখানা খোলার সাথে ভোটের কি সম্পর্ক কিছুতেই ধরতে পারছে না সে। কিন্তু রোজই টিভিতে ব্যাপারটা নিয়ে ঝগড়া দেখছে ও। নির্বাচনী বিধি ভঙ্গ না কি যেন একটা কথা খুব বলছে টিভির আলোচনায় লোকগুলো। সমস্যায় পড়েছেন কিংসুক রায়। আড়াল থেকে একেবারে সামনে এসেই গোলমাল বাঁধিয়েছেন। এখন চ্যানেলে চ্যানেলে তাঁকে প্যানেল ডিসকাশনের বিশেষজ্ঞের আসনে বসানো নিয়ে প্রতিযোগিতা চলছে জোর কদমে। কোথাও কিছু ঘটলেই 14 বার 14 জায়গা থেকে ফোন আসছে, অমুক ঘটনার ব্যাপারে আপনি কি বলবেন, আপনার কি প্রতিক্রিয়া, আপনার কি মনে হচ্ছে, এই সব। কিংসুক সবিনয়ে সমস্ত প্রস্তাব প্রত্যাখ্যান করে চলেছেন, কিন্তু তাতে উৎপাতটা বিন্দুমাত্র কমছে না। তবে রাজদীপের নিয়ে আসা কেসটায় তাঁর মোর্চে ধরতে বসা স্কিলগুলোকে ঝালিয়ে নেওয়া ছাড়াও আর একটা প্রাপ্তি ঘটেছে। একজন ভালো বন্ধু পেয়েছেন কিংসুক, অসীম রায়। কিংসুকের আসল পরিচয়টা প্রকাশ্যে আসার পর ভদ্রলোক যোগাযোগ করে আলাপ করে গেছেন তাঁর সঙ্গে। এর মাঝে বেশ কয়েকবার দুজনের দেখা সাক্ষাৎও হয়েছে। অসীম রায় একটা ভালো প্রস্তাব দিয়েছেন। আগস্টে ওর রিটায়ারমেন্ট, তারপর একটা কনসালটেন্সি ফার্ম খোলার পরিকল্পনা করছেন। তিনি চান কিংসুক রায় ওই ফার্মে ওর সঙ্গে কাজ করুক। সেদিন বিকেলে চায়ের কাপটা টেবিলে রেখে টিভি চালাতেই চমকে উঠলেন কিংসুক রায়। সব বাংলা নিউজ চ্যানেলে এই মুহূর্তে একটাই ব্রেকিং নিউজ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক রিয়াজুল আলমকে তাঁর গবেষণার জন্য পুরস্কৃত করতে চলেছে রাজ্য সরকার। মাথার ভিতরটা দপদপ করে উঠল কিংসুকের। যে বিষয়ের উপর গবেষণার জন্য পুরস্কার, ঠিক সেই বিষয় নিয়েই কাজ করছিলেন প্রফেসর ঘোষ। তাঁর গবেষণার সমস্ত কাগজপত্র হারিয়ে গিয়েছিল রহস্যজনকভাবে। আবার কিছুদিন আগে সেগুলো ফেরতও পেয়ে যান আশ্চর্যভাবে। ব্যাপারটা সেদিন প্রফেসর ঘোষের কাছে শুনে একটা সন্দেহও হয়েছিল কিংসুকের। কিংসুক বুঝলেন ইন্দ্রিয়গুলো আবার সজাগ হয়ে উঠছে।
ফোন করলেন প্রফেসরকে। বেজে যাচ্ছে, দুশ্চিন্তা বাড়ছে কিংসুকের, আর মাথার মধ্যে ক্রমশ দানা বাঁধছে একটা ধারণা। ফোন তুলছেন না কেন? তাহলে কি প্রফেসরের সমস্ত কাগজপত্র চুরি করে দেওয়া হয়েছে রিয়াজুল আলমকে? খুবই সম্ভব। প্রফেসর ঘোষের সেই ফেভারিট স্টুডেন্ট ইউনিভার্সিটির বড় ছাত্র নেতা। এর অর্থ কি? জনসমর্থন দ্রুত কমছে, তাই ভোটের মুখে সরকারের সংখ্যালঘু দাস। ছাত্র নেতার একেবারে বিদেশ পাড়ি দেওয়া, সে কি এই ষড়যন্ত্রের যন্ত্র হিসেবে কাজ করারই না? কিংসুক আবার ফোন করলেন প্রফেসর ঘোষকে। একবার নয়, পরপর অনেকবার, আর প্রতিবারই উপরান্ত থেকে একটা যান্ত্রিক কণ্ঠ বলল, পারছেন না, অনুগ্রহ করে পরে চেষ্টা করুন। आप जिस व्यक्ति को कॉल कर रही है वह उत्तर नहीं दे रही है, कृपया कुछ समय पश्चात प्रयास करें। The person you are calling is not answering. Please try later. সাহিত্য সমাহারে আজ শুনছিলেন দেবাঞ্জন মুখোপাধ্যায়ের উপন্যাস অপ্রকাশিত ছবি। কেমন লাগলো আমাদের নিবেদন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। গল্প ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। সাহিত্য সমাহারকে ফলো করুন ফেসবুক এবং ইনস্টাগ্রামে, লিঙ্ক দেওয়া রয়েছে আমাদের ডেসক্রিপশন বক্সে। সাহিত্য সমাহারকে আর্থিকভাবে সাহায্য করতে পারেন ডেসক্রিপশন বক্সে দেওয়া ইউপিআই আইডি অথবা ইউটিউব থ্যাঙ্কসের মাধ্যমে। আজ তাহলে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরছি ভিন্ন স্বাদের আরেকটি গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্য সমাহার।